নমস্কার। আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার ফার্স্ট পেপারে এই তিনটা ক্লাস করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের তিনটা চ্যাপ্টার এবং আমাদের সময়ও কম, সো আমরা চেষ্টা করব যে একটা র্যাপিড ক্লাস করার মাধ্যমে তিনটা চ্যাপ্টারই শেষ করার জন্য। তো সবাই হচ্ছে ফার্স্টে দেখো যে আমাকে শোনা যাচ্ছে কিনা বা বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সবাই একটু চেক করো। ওকে, আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার ফার্স্ট পেপারে তিনটা ক্লাস করবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের তিনটা চ্যাপ্টার এবং আমাদের সময় কম, সো আমরা চেষ্টা করবো যে একটা র্যাপিড ক্লাস করার মাধ্যমে তিনটা চ্যাপ্টারই শেষ করার জন্য। তো সবাই হচ্ছে ফার্স্টে দেখো যে আমাকে শোনা যাচ্ছে কিনা বা বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সবাই একটু চেক করো। আজকে আমরা ওকে, সবাই হচ্ছে একটু জানাও যে বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা হচ্ছে ক্লিয়ার কিনা সবকিছু। তাহলে আমরা শুরু করব। দেন আচ্ছা, মোটামুটি এভরিথিং ক্লিয়ার আছে মনে হয়, তাই না? তাহলে আমরা শুরু করি। আজকে আমরা ফার্স্টে ভেক্টর দিয়ে শুরু করব, দেন হচ্ছে আস্তে আস্তে আমরা অন্য অন্য চ্যাপ্টারের দিকে যাব। সবাই একটু জয়েন করে নাও দ্রুত, আমি ততক্ষণে শুরু করব আমরা। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? ওকে, তাহলে আমরা শুরু করি। তো ভেক্টর অধ্যায়টা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখন আসো যে এখান থেকে আর কি যা পড়বো আমরা মোটামুটি রিভাইজে দিব, কারণ আমরা এইচএসসিতে এটা পড়ে আসছি, তাই না? আচ্ছা, তাহলে ভেক্টরের আগে আমাদের জানতে হবে যে রাশি কি জিনিস। রাশি হচ্ছে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই কি বলি? রাশি বলি। রাশি কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে আমাদের দিক রাশি, বা যেটাকে আমরা বলি হচ্ছে, একটা হচ্ছে আমাদের দিক রাশি অর্থাৎ হচ্ছে তোমার ভেক্টর রাশি, আর একটা হচ্ছে নির্দিক বা স্কেলার রাশি। তার মানে যেই রাশির মান এবং দিক দুইটাই আছে ওটা হচ্ছে ভেক্টর, যার মান আছে বাট দিক নাই সেটা হচ্ছে স্কেলার। লাগবে কি পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে হচ্ছে এর উদাহরণ। এখন আমাদের একটা নেমোনিক আছে, যে নেমোনিকটা একটা ট্র্যাডিশনাল নেমোনিক, এটা হচ্ছে বহু আগে থেকে চলে আসতেছে। তো ওই নেমোনিকটা আমরা একটু শিখব। নেমোনিকটা হচ্ছে ভবে সব প্রিয়তম প্রেমে ভাসে। কি বললাম? ভবে সব প্রিয়তম প্রেমে ভাসে। প্রেমে ভাসে। ওকে, ভবে সব প্রিয়তম প্রেমে ভাসে, যদিও একটা উদ্ভট টাইপের নেমোনিক, বাট তারপরও হচ্ছে আমরা এটা থেকে ভেক্টরের এক্সাম্পল যেগুলো আছে এগুলো মোটামুটি একটু শিখতে পারি। যেমন ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ। একটু সুন্দর করে মিলাও। ভতে কি বলছি? ভরবেগ। বেতে হচ্ছে বেগ। শতে সরণ। দেন হচ্ছে বতে বল এবং বলের ঘাত। দুইটা জিনিস আমরা শিখে ফেললাম, বল এবং বলের ঘাত, ব দিয়ে। ওকে, তারপরে পয়রফলা দিয়ে হচ্ছে প্রাবল্য। কই প্রাবল্য? এই যে প্রাবল্য। তারপরে হচ্ছে এই ও দিয়ে কি মনে রাখবো? ও দিয়ে মনে রাখবো হচ্ছে ওজন। ও দিয়ে হচ্ছে ওজন। দেন ততে কি? ত্বরণ। ততে হচ্ছে এই যে ও দিয়ে ওজন ছিল, ততে ত্বরণ, এবং ম দিয়ে কি? মন্দন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প আছে, এই প দিয়ে আমরা মনে রাখবো কি? পৃষ্ঠটান। দেন হচ্ছে ভ দিয়ে ভ্রামক, এবং হচ্ছে স দিয়ে সান্দ্রতা। মিলছে সবগুলা? ভ দিয়ে ভ্রামক, স দিয়ে সান্দ্রতা। আমরা মোটামুটি সবগুলা কভার করছি। আচ্ছা, তাহলে কি বললাম? ভবে সব প্রিয়তম প্রেমে ভাসে। ভরবেগ, বেগ, সরণ, বল, বলের ঘাত। দেন এটা হচ্ছে আমাদের প্রাবল্য। প্রাবল্যর পরে হচ্ছে ওজন, ত্বরণ, মন্দন, পৃষ্ঠটান। তারপরে হচ্ছে ভাতে হচ্ছে মানে ভ দিয়ে ভ্রামক এবং স দিয়ে সান্দ্রতা। ওকে, এবার আসি যে হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে একদম ট্র্যাডিশনাল বা টিপিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? এখন কিছু আছে অ্যাটিপিক্যাল এক্সাম্পল। যেমন দেখো গ্রেডিয়েন্ট কার্ল। গ্রেডিয়েন্ট কার্লও কিন্তু ওয়ান টাইপ অফ ভেক্টর, তাই না? আমরা জানি যে হচ্ছে আমাদের ক্যালকুলাসে তিনটা রাশি পড়া লাগে, এর ভিতরে গ্রেডিয়েন্ট কার্ল ছিল ভেক্টর, ডাইভারজেন্স কি ছিল? ডাইভারজেন্স ছিল স্কেলার। তাহলে স্কেলারের এক্সাম্পলের ভিতরে একটু লিখে নিতে পারো এখানে যে ডাইভারজেন্স কি? স্কেলার রাশি। ওকে, আচ্ছা, কিন্তু গ্রেডিয়েন্ট কার্ল ভেক্টর রাশি। আরেকটা জিনিস জানা লাগবে যে সকল প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। মানে সেটা হোক অভিকর্ষজ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, বা হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্য, সকল প্রাবল্যই হচ্ছে ভেক্টর রাশি। বাট যদি বলি যে সকল প্রাবল্য ভেক্টর, যদি বলি যে সকল ভ্রামক ভেক্টর, এটা আমরা বলতে পারি, এক্সেপ্ট জড়তার ভ্রামক। সকল ভ্রামক ভেক্টর এক্সেপ্ট
জড়তার ভ্রামক। আচ্ছা, আরেকটা কথা বলতে পারি যে সকল ঘূর্ণন রাশি হচ্ছে ভেক্টর, মানে যারা ঘূর্ণনের সাথে জড়িত, যেমন টর্ক, কৌণিক ত্বরণ, সমস্ত ঘূর্ণন রাশি কি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবা, সকল দৈর্ঘ্য স্কেলার এক্সেপ্ট চৌম্বক দৈর্ঘ্য ভেক্টর। তাহলে আমি কি কি বললাম, চারটা কথা বলছি। সকল ভ্রামক ভেক্টর এক্সেপ্ট জড়তার ভ্রামক, সকল প্রাবল্য ভেক্টর, সকল হচ্ছে দৈর্ঘ্য স্কেলার এক্সেপ্ট চৌম্বক দৈর্ঘ্য, এবং সকল ঘূর্ণন রাশি ভেক্টর। ডান। দেখো ঘূর্ণন রাশি বলতে এই যে টর্ক, তাই না, কেন্দ্রমুখী বল, এটা সবাই কি ভেক্টর তোমার। ওকে, এবার আসো যেটা হচ্ছে আমরা সামনের দিকে যাব, স্কেলার রাশির এক্সাম্পলের ভিতরে একটা জিনিস খেয়াল করো। স্কেলার রাশির এক্সাম্পলের ভিতরে একটা রাশি আছে, একটা খুব সুন্দর একটা রাশি, বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ বলে একটা রাশি আছে। এই বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ এর কি নিজস্ব কোনো দিক আছে? দিক আছে। বিদ্যুৎ প্রবাহের মানও আছে, নিজস্ব দিক আছে, বাট তারপরেও কি স্কেলার না ভেক্টর? অবশ্যই স্কেলার। তাহলে কেমন হলো যে দিক আছে, মান আছে, তারপরেও স্কেলার? কিন্তু এটা তাহলে মাথায় রাখতে হবে আমাদের যে একটা রাশি যার নিজস্ব দিক আছে, মান আছে, বাট তারপরও স্কেলার, সে রাশিটার নাম কি? তড়িৎ প্রবাহ। আমরা জানি না যে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ তার অপোজিট দিকে প্রবাহিত হয়, তার মানে নিজস্ব দিক আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সামনের দিকে যাই। এখান থেকে চাপটা পড়বা, পীড়নটা পড়বা, এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট আর কি। আচ্ছা, এখন আসো ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশির ধর্ম এখান থেকে কিছু তেমন পড়া লাগবে না, হালকা পাতলা একটু দেখলে হবে যে মান, দিক আছে। যদি আমরা শুধু মান বা শুধু দিক অথবা দুইটাই চেঞ্জ করি তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হয়, ঠিক আছে। শুধু মান বা শুধু দিক বা দুইটারই চেঞ্জ করলে ভেক্টর রাশি চেঞ্জ আসবে। আচ্ছা, দুইটা এখানে লিখছে যে ভেক্টর রাশির যোগ হচ্ছে সংযোজন এবং বন্টন সূত্র মেনে চলে। সংযোজন কি কি সূত্র মানে দেখো, সংযোজন সূত্র এবং হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। সংযোজন সূত্র আর বন্টন সূত্র মেনে চলে। যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভেক্টর রাশির যোগ কোন সূত্র মেনে চলে, তাহলে সব সূত্র মেনে চলে। সব সূত্র মেনে চলে। সব সূত্র মানে, সব সূত্র মানে হচ্ছে সতে বলতেছি সংযোজন, বতে বলতেছি বন্টন, বতে বলতেছি বিনিময়। সংযোজন, বন্টন, বিনিময়, তিনটা সূত্রই মানতেছে কে? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির সব সূত্র মানে সংযোজন, বন্টন এবং বিনিময়, এটা হচ্ছে ভেক্টর রাশির যোগ, তিনটা সূত্রই মানে। ওকে, এবার আমরা যাই সামনের দিকে। সেটা হচ্ছে একটা ভেক্টর রাশিকে কয়টা উপাংশে ভাগ করতে পারি আমরা? সর্বোচ্চ অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন একটা ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? অসংখ্য। অ্যান্সার হচ্ছে অসংখ্য। অপশানে থাকবে একটি, দুইটি, তিনটি, অসংখ্য। অ্যান্সার কি হবে? অসংখ্য, ঠিক আছে। এটা খেয়াল রাখো, এটা কিন্তু হচ্ছে প্রায়ই আসে পরীক্ষায় এবং একটা কমন কোয়েশ্চেন। ওকে, আর এখান থেকে তেমন কিছু লাগবে না, সামনের দিকে যাই। ভেক্টরের প্রকাশ, এই ছকটা আর কি কালকেই পড়ানো হবে নিউটনিয়ান বলবিদ্যায়। প্রত্যেকটা জিনিস ভালো মতন বোঝাই দেবে, টর্ক, কৌণিক বেগ, ভরবেগ। আজকে আমরা জাস্ট একটু আপাতত দেখে রাখি যে কি কি আছে, একবার রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এটা, যে টর্কের এককটা নিউটন মিটার। কেমনে আসে ভাই? সেটা হচ্ছে টাউ সমান আমরা কি জানি, টাউ সমান হচ্ছে আর ক্রস এফ, তাই তো? টাউ সমান হচ্ছে আর ক্রস এফ। তাহলে এককটা কি আসে? নিউটন, আর এর জন্য হচ্ছে মিটার। আলটিমেটলি নিউটন মিটার হচ্ছে টর্কের একক। ওকে, এবার আসো, কোনো বস্তুর তল বা পৃষ্ঠ এটা কিন্তু একটা স্কেলার রাশি, তাই না? যেমন এই মোবাইলের সারফেসটা, এটা পৃষ্ঠ বা তল, তাহলে এটা কি একটা স্কেলার রাশি। তাহলে যে কোনো বস্তুর তল বা সারফেস অবশ্যই একটা স্কেলার রাশি। ওকে, আচ্ছা, এবার আসো যে আমরা দুইটা রাশির ডিফারেন্স দেখবো, একক ভেক্টর আর শূন্য ভেক্টর ডিফারেন্স আর কি, দুইটা ভেক্টরের ডিফারেন্স দেখবো। এখন আসি, একক ভেক্টর জিনিসটা কি? যে ভেক্টরের মান এক একক সেটা হচ্ছে একক ভেক্টর, আর যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলতেছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এতটুকু পারবো না? একদম সহজ কথা, আমরা পড়ছি এগুলা। আচ্ছা, এখন আমাকে বলো যে একক ভেক্টরের কি নিজস্ব দিক আছে? আছে। এটা কোন দিকে? ধরো আমার কোন একটা ভেক্টর যদি হচ্ছে এটা, তার একটা আমরা মেইন একটা ভেক্টর নিলাম, তাহলে তার একক ভেক্টরটা ওই সেম দিকেই ক্রিয়াশীল হবে। তাহলে কোনো একটা ভেক্টরের দিক আছে এবং সেটা হচ্ছে মূল ভেক্টরের অভিমুখে। কিন্তু আমাদের যে নাল ভেক্টর, ওইটা তো আসলে একটা পয়েন্ট, ওয়ানলি একটা পয়েন্ট, তাই না? নাল ভেক্টর আসলে কিন্তু একটা পয়েন্ট। তাহলে ওর কি কোনো নির্দিষ্ট দিক আছে? নির্দিষ্ট দিক নাই। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম যে দিক আছে এবং মান আছে, দুইটাই আছে, তারপরও স্কেলার ছিল তড়িৎ প্রবাহ। আর এখানে দেখলাম যে হচ্ছে মান আছে, দিক নাই, বাট তারপরে একজন ভেক্টর হয়ে গেছে, কে? নাল ভেক্টর। তাহলে কি বিচিত্র! দুইটা জিনিস এখানে এক্সেপশন আমরা দেখলাম, এটা মাথায় রাখো। এখন কিভাবে আমরা একক ভেক্টর পাবো? কোনো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই একক ভেক্টর পাওয়া যায়। আর নাল ভেক্টর কেমনে পাবা? সেটা হচ্ছে ধরো একটা ভেক্টর এ ভেক্টরের সাথে তুমি তার অপোজিট ভেক্টরটা
যোগ করতেছো, অথবা তুমি হচ্ছে এ ভেক্টরের সাথে এ ভেক্টরের থেকে ওই সেম ভেক্টরটাই বিয়োগ করতেছো, তাইলে তুমি পেয়ে যাবা কি নাল ভেক্টর পেয়ে যাবা। ঠিক আছে, এই হচ্ছে নাল ভেক্টর পাওয়ার প্রসিডিওর। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। আমরা যাই সামনের দিকে। এখন আমরা আচ্ছা আগে চিত্রটা তো মুছে দিলাম। তো আমরা দেখছিলাম যে নাল ভেক্টর কি একটা পয়েন্ট না, তাহলে ওইখানে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটাই কি সেম না, এটা মাথায় রাখবা যে নাল ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, কিন্তু আমাদের ইয়া ভেক্টরের ক্ষেত্রে ওইটা কিন্তু ভিন্ন ছিল, পাদবিন্দু আর শীর্ষবিন্দু সেম ছিল না। আচ্ছা এবার আসো সামনের দিকে যাই। এখানে অনেকগুলা ভেক্টর লিখছে, অনেকগুলা ভেক্টর। আমরা কিছু ভেক্টরের নাম জানবো। যেমন আমরা পড়ছি যেসব ভেক্টরের মান শূন্য তাদেরকে কি বলছিলাম নাল ভেক্টর। তাহলে যারা শূন্য নয় ওদেরকে কি বলবো, যারা শূন্য নয় তাদেরকে আমরা বলবো হচ্ছে সঠিক ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? নাল মান যদি শূন্য হয় তাহলে বলবো নাল ভেক্টর, এবং মান যদি শূন্য না হয় তাহলে কি বলবো, সঠিক ভেক্টর। আচ্ছা এবার আসো অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর কি জিনিস। ধরো আমি একটু নোটপ্যাডে দেখাই। আচ্ছা ধরো যে হচ্ছে আমাদের এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এবং হচ্ছে আমি এখানে সাপোজ যে ওয়েট একটু সুন্দর করে দেখাই। ধরো এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক। ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর নিলাম আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর নিলাম জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর নিলাম কে ক্যাপ। তাহলে আই জে কে তিনটা একক ভেক্টর নিয়েছি, তিনটায় অক্ষ বরাবর। তাহলে এই একক ভেক্টরগুলোর কি নামে ডাকা হবে, এদেরকে ডাকা হবে আয়ত একক ভেক্টর নামে। কি নামে ডাকবো, আয়ত একক ভেক্টর। এখন চিন্তা করো যে আমি একটা বিন্দু এর অবস্থান যদি আমরা মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান যদি আমরা একটা ভেক্টর দিয়ে ডিনোট করি, এই ভেক্টরটাকে কি বলবো, এই ভেক্টরটাই হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টর। এবং আমাদের 3D সারফেসে আমরা এইটাকে কেন্দ্র ধরে এটাকে ব্যাসার্ধ ধরে একটা 3D বৃত্ত আঁকতে পারি না, তাহলে এই জন্যই আমরা এটাকে বলতে পারি যে অবস্থান ভেক্টর একটা নাম কি, ব্যাসার্ধ ভেক্টর। মনে থাকবে তাইলে, সহজ না একদম। অবস্থান ভেক্টরের আরেকটা নাম কি দেখো, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই যে অবস্থান ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর একটা নাম কি, ব্যাসার্ধ ভেক্টর। কারণ আমরা হচ্ছে 3D স্পেসে বৃত্ত আঁকতে পারি, তাই না, ব্যাসার্ধ নিয়ে। আচ্ছা সহজ কথা, এগুলো আমরা পারি। আয়তকক ভেক্টরও পড়ে ফেলছি। এবার আসো আরো কিছু আমরা 4টা এক ভেক্টর একটু সুন্দর করে একসাথে একটু দেখবো। সেটা হচ্ছে উপরের দিকে যাই। আচ্ছা সেটা হলো ভালো মতন ঠান্ডা মাথায় চিন্তা করবো, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, দিকও একই দিকে হয়, তাহলে তাদেরকে কি বলবো, সমান ভেক্টর। মান সমান, দিক একই দিকে। যদি দুইটা ভেক্টরের মান সমান, দিক বিপরীত দিকে হয়, তাহলে কি বলবো, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর বলে একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম, কিন্তু ধন ভেক্টর বা ধনাত্মক ভেক্টর বলে কোনো ভেক্টর কিন্তু আসলে নাই। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়, সেটার ভিতরে ছিল হচ্ছে ধন ভেক্টর। ঠিক আছে, পারবো? তাহলে ঋণ ভেক্টর ছিল বা ঋণ ভেক্টর ছিল, কিন্তু ধন ভেক্টর বলে কোনো ভেক্টর ছিল না। ওকে, এরপরে আসো আমরা বলছি যে ধরো দুইটা ভেক্টর, তাদের দিক হচ্ছে একই দিকে বাট মান সমান না, তাহলে কি বলবো, সদৃশ ভেক্টর। দিক সেম দিকে কিন্তু মান সমান না, সদৃশ ভেক্টর। দিক অপোজিট দিকে, মান সমান না, বিসদৃশ ভেক্টর। 4টা কথা বলছি, ঠান্ডা মাথায় চিন্তা করো। সমান দিক, মান সমান, দিক একই দিকে, সমান ভেক্টর। মান সমান, দিক বিপরীত দিকে, বিপরীত ভেক্টর। মান সমান না, দিক একই দিকে, তাহলে হচ্ছে সদৃশ ভেক্টর। মান সমান না, দিক বিপরীত দিকে, বিসদৃশ ভেক্টর। ক্লিয়ার? এই 4টা যখন পরীক্ষায় আসবে একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে দাগাইবা, পারবা, কঠিন কিছু না। এখন বিপরীতের সাথে সাথে আমরা আরেকটা ভেক্টর পড়ি ওই টাইপেরই, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর মানে, বিপ্রতীপ ভেক্টর আমরা সবাই চিনি, তাই না? কই, এই যে বিপ্রতীপ ভেক্টর, আমি রেখে চলে যাচ্ছি। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে এটা। আচ্ছা দেখো, ওকে, বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বলে, তাই না? বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, সেটার ক্ষেত্রে এরকম একটা 7i যদি একটা ভেক্টর হয়, তাহলে আরেকটা ভেক্টর কি হবে, 1/7i। এখন পরীক্ষায় কেমনে কোয়েশ্চেন থাকতে পারে, 7i থাকতে পারে, এর সাথে তোমার কেমনে থাকতে পারে, -1/7i থাকতে পারে। এটা কি হবে, অ্যান্সার হবে না। কেন, মাইনাস চলে আসছে, মানে দিক বিপরীত হয়ে গেছে। কিন্তু আমরা তো পড়ছি যে বিপ্রতীপ ভেক্টরের দিক একই হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তারপরে যদি আমি লিখতাম যে 1/7j, তাহলে কি হইতো, তাও হবে না। কেন, কারণ আমাদের এখানে অবশ্যই আই ক্যাপ থাকলে আই ক্যাপ হওয়া লাগবে বিপরীত ভেক্টর হতে গেলে। ঠিক আছে, তার মানে অপশানে এইভাবেও থাকতে পারে। সো মানে 1 কিছু একটা আছে দেখেই অমনি দাগাই দিও না, বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে দাগাইও যে আমাদের হচ্ছে আসলেই এর সাথে কোনটা যাবে। ওকে, ঠিক আছে।
তাহলে এমনও থাকতে পারে যে 1/10 আই ক্যাপ এর থাকতে পারে হচ্ছে 10 আই ক্যাপ বিপ্রতীক ভেক্টর। সহজ কথা, ঠিক আছে, আমরা পারবো, সমস্যা না। এবার আসি সামনের দিকে। দুইটা ভেক্টর দেখো, একটা পোলার ভেক্টর, একটা অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর মানে কি? পোলার ভেক্টর মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টর যদি ঘূর্ণনের সাথে রিলেটেড না হয় তাহলে পোলার ভেক্টর, ঘূর্ণন রিলেটেড হইলে সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। কারণ কি? ঘুরতে গেলে একটা অক্ষ বরাবর ঘোরা লাগে, পড়ছি না আমরা? ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু জানলাম। এরপরে আসো স্বাধীন ভেক্টর মানে কি? স্বাধীন ভেক্টর মানে পাদবিন্দু ইচ্ছা মতো তুমি নিতে পারবা, যদি তার সেটা হয় তাহলে স্বাধীন ভেক্টর। যদি পাদবিন্দু ইচ্ছা মতো না নিতে পারো দেন হচ্ছে সীমাবদ্ধ বা লোকালাইজ ভেক্টর। এগুলো সব সহজ জিনিস, এগুলো আমরা পড়ে আসছি। এখন চলো সামনের দিকে যাই। একটা ভেক্টরের মান দেওয়া আছে, তাই না? একটা ভেক্টরের মান দেওয়া আছে। এটা ধরো একটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলছে মান বের করতে হবে, আর এর মান। তাহলে কি করব? এই যে আই ক্যাপের সাথে যা ছিল, জে ক্যাপের সাথে যা ছিল, কে ক্যাপের সাথে যা ছিল, ওইগুলার স্কোয়ার করে তার যোগ করে রুট করবো আর কি, মানে √(x²+y²+z²). এই যে সেই কোয়েশ্চেনটা দেখছো যেটা পড়ছিলাম একটু আগে। এখন মনে করো এই যে একটু আগে যে ইয়াটা দেখলাম আর কি, একটু আগে আমরা যে হচ্ছে ইয়াটা দেখলাম, এখানে এটা কি ছিল বলতো? এই যে r=i, এটা তিনটা তলে ছিল না? ভেক্টরটা তিনটা তলেই আছে। যদি ভেক্টরটা মনে করো এক্স জেড তলে থাকে, এক্স জেড তলে থাকে, তখন এটা থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে xi ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হবে। যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে এক্স আর ওয়াই জেড রিলেটেড কিছু থাকবে না, সেই ক্ষেত্রে i প্লাস জে হবে। সহজ, এতটুকু পারি আমরা, একদম সহজ। ওকে, এবার আসো সামনের দিকে যাই। সেটা হচ্ছে ভেক্টর রাশির যোজন। ভেক্টর রাশির যোজনের একটা সূত্র আছে, জানো সেটা? সেটা হচ্ছে সাধনের বহু তৃষা। অদ্ভুত একটা সূত্র, তাই না? সাধনের বহু তৃষা। তা দিয়ে আমাদের কি? আমাদের হচ্ছে মানে নেমোনিকটা মনে রাখার জন্য আর কি, মাথায় রাখতে হবে। তাহলে সাধন বলতে বোঝাচ্ছে সাধারণ সূত্র, বতে বলতেছে বহুভুজ সূত্র, উতে উপাংশ সূত্র, ত্রিতে ত্রিভুজ সূত্র, সাথে সামান্তরিক সূত্র। তাহলে দেখো মিলাও, সাধারণ সূত্র, তারপরে বতে হচ্ছে বহুভুজ সূত্র, উতে হচ্ছে উপাংশ সূত্র, ত্রিতে হচ্ছে ত্রিভুজ, এবং সাথে সামান্তরিক সূত্র। ঠিক আছে, আমরা এগুলো পারবো। ত্রিভুজ সূত্র কি পড়ছিলাম? যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু, সন্নিহিত বাহু বরাবর যদি আমরা দুইটা ভেক্টর ডিনোট করি তাহলে আলটিমেটলি যে বিপরীত ক্রমে, মানে একই ক্রমে যদি দুটো সন্নিহিত বাহু বরাবর দুটা ভেক্টর আমরা প্রকাশ করি তাহলে বিপরীত ক্রমে প্রকাশিত তৃতীয় ভেক্টর দ্বারা আর কি, তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দুটা লব্ধি প্রকাশ করে, তাই না? তাহলে একটা এখন চিন্তা করো যে মনে করো এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের আমরা একই ক্রমে দুইটা ভেক্টর নিয়েছি, লাস্ট যে ভেক্টরটা সেটাও আমরা সেম ক্রমে নিলাম। তাহলে এটা মনে করো পি, এটা কিউ, এটা হচ্ছে আর, তিনটা ভেক্টরই আমরা সেম ক্রমে নিয়েছি। তাহলে কি বলতে পারি? পি প্লাস কিউ সমান কি আসবে? -r, তাই না? কেন? কারণ হচ্ছে এটা তো বিপরীত ক্রমে হওয়া উচিত ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে, -r। তাহলে এটার এই পাশে নিলে কি আসে? p + q + r = 0, ওইটাই এখানে লিখছি। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তটার ভিতরে বলছি। সামান্তরিক সূত্র তো নিশ্চয়ই পারো, যে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুটা ভেক্টর নিলে যে কর্ণটা প্রডিউস করে ওই সন্নিহিত বাহু দুটা ওই বরাবর হচ্ছে ভেক্টরের লব্ধির দিক প্রকাশ করে, তাই না? এবং এই সুন্দর করে সমীকরণটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এগুলো আমরা খুব ভালো মতন পারি। আচ্ছা, সামনের দিকে যাই। এবার আসো কি আছে, নৌকার বেগ টেগ। এখানে একটু ম্যাথ আছে ছোট্টখাটো। তো ধরো যে নৌকার বেগ যদি তোমাকে বলে সোজা অপর দুইটা ক্ষেত্রে আমরা নৌকা পার হইতে পারি। একটা হচ্ছে ধরো যে আমরা এটা ধরো নদী পার হব, তাহলে এক্স্যাক্টলি আমরা অপর পাড়ে যদি যাই তাহলে আমরা আলটিমেটলি পৌঁছাবো এইরকম ভাবে, মানে আমরা যদি অপর পাড়ে যাওয়া শুরু করি এইভাবে পৌঁছাবো। এটা কি ন্যূনতম সময় নদী পারাপার। আর যদি এমন হয় যে আমি নদী পার হব, আমি হচ্ছে এইভাবে যাচ্ছি, তাহলে আমি ন্যূনতম পথে এক্স্যাক্টলি তার অপর বিন্দুতে পৌঁছাইতে পারি। এটা ন্যূনতম সময় নদী পারাপার, এটা ন্যূনতম পথে নদী পারাপার। ঠিক আছে, এখন ন্যূনতম পথে যখন তুমি পার হবা তখন একটা শর্ত আছে যে cos α = হচ্ছে -u/v, -u/v। এখন এটার প্রতিপাদন যদি আমি এখন দেখাইতে যাই ক্লাস শেষ হবে না, জাস্ট একটু সূত্রটা দেখে রাখি। সূত্রটা সহজ। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার কত আসবে বলতো? 120 ডিগ্রি। কেন? কারণ এই ইউ আর ভি এগুলা হচ্ছে ইউভি, যেগুলা এই ইউভি হচ্ছে অলমোস্ট আমাদের মানে কি বলে মানটা হাফ বা দ্বিগুণ এইভাবে থাকে আর কি। ঠিক আছে, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার কত আসবে? 120 ডিগ্রি। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখাবা যে যদি তুমি ভি এর মানটা দেখো যে ইউ এর ডাবল হয়েছে বা এরকম তুমি দেখতে পাচ্ছ এবং তোমার মানে সোজা অপর পারে বা ন্যূনতম পথে বলছে, তুমি দাগাই দিতে পারো 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন আসো দুইটা কথা, ন্যূনতম পথে সময় কতটুকু এইটা, এবং ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে হচ্ছে সময় এইটা। যদি বলে যে কোনো সময় নদী পারাপার তাহলে কি বলবো? t = d/v sin α, এটা হচ্ছে যে কোনো সময় নদী পারাপার।
এবং এই প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি যে ন্যূনতম সময় নদী পার হতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আলফা কত 90 ডিগ্রি। তার মানে ডি মানে এটা আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ডি বাই ভি সাইন 90, মানে ডি বাই ভি বলতে পারি ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে। এইটাই কিন্তু এইটা ইউ সাইন আলফা আর ভি সেম জিনিস, ঠিক আছে। ওকে, বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আমরা দেখছিলাম যে এরকম যদি বৃষ্টি পড়ে, ব্যক্তি যদি এদিকে যায়, আলটিমেটলি হচ্ছে আমাদের ছাতা ধরতে হবে কেমনে, এমনি ছাতা ধরবো আমরা থিটা কোণে। তাহলে এটা হচ্ছে তোমার সেই থিটা কোণ, সরি এটা থিটা কোণ, ভুল করছি, এটা হচ্ছে সেই থিটা কোণ। আলটিমেটলি আমরা দেখছিলাম যে আমাদের এইভাবে ছাতা ধরতে হবে এবং সেই জন্য ট্যান থিটার মানটা কত, ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, এগুলো পড়ছি আমরা সুন্দর মতন পারবো। ওকে, এবার এগুলো আমরা জানি, এগুলো আমরা সবই পড়ছি যে হচ্ছে মানে কি বলে, তোমার লব্ধির মান সর্বোচ্চ হবে কখন, যখন সমান্তরালে থাকবে বা একই দিকে থাকবে, মানটা পি প্লাস কিউ দুইটা ভেক্টর সমান হবে। সর্বনিম্ন হবে কখন, যখন হচ্ছে বিপরীত দিকে থাকবে, তাই না, তখন হচ্ছে সর্বনিম্ন হবে। ওকে, ভেক্টর যোজনের নিয়ম, বিনিময় সূত্র মানে কি, একটার ইন্টারচেঞ্জ হয়েছে, তাই না, দেখো পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি, জাস্ট কিউটা এক্সচেঞ্জ হয়েছে, এটা বিনিময় সূত্র। আর হচ্ছে তোমার সংযোজন সূত্র কি, পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, মানে এটার পিটারে প্রথমে ব্র্যাকেটের ভিতরে রাখছিল, এবার বের করে দিয়েছে, একদম সহজ, মানে বলতে যাচ্ছে যে এভাবে যোগ করা যে কথা, এভাবে যোগ করাও সেই কথাই। বন্টন সূত্র হচ্ছে যে এম পি প্লাস এম কিউ, মানে ভাগ করে দিচ্ছে এমটাকে, ঠিক আছে, একদম সহজ, এগুলো আমরা পড়ে আসছি। এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, যেমন দেখো দুইটা ভেক্টরের সমষ্টি ও পার্থক্যের মান যখন একই হয় তখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, এটা একটু দেখে রাখবা, ঠিক আছে। দুইটা ভেক্টরের সমষ্টি আর পার্থক্যের মান সেম হলে 90 ডিগ্রি, কেমনে বের করবো, সমষ্টি লিখবা, সমষ্টি সমান সমান পার্থক্য দুইটা ভেক্টরে স্কোয়ার করবা, ক্যালকুলেশন করবা, আলটিমেটলি চলে আসবে 90 ডিগ্রি। ওকে, এখন আর দুইটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, দুইটা পরস্পর সমান ভেক্টর, ওদের যে লব্ধিটা ওইটার মানটাও পি আর কিউ এর সমান হয়ে গেছে, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, আলটিমেটলি আমরা পাবো যে পি আর কিউ যদি হচ্ছে পরস্পর সমান হয়, লব্ধির মানটাও যদি ওই পি কিউ এর সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা ক্রাইটেরিয়া গেল। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি আমাদের পি কিউ দুইটা সমান ভেক্টর আছে, লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের অর্ধেক, তাহলে কি হবে, আলফা এর কোণের মানটা কত হবে, 151 ডিগ্রি, ঠিক আছে, পারবো। এই দুটা কথা মাথায় রাখো, ঠিক আছে, এই যে এই দুটা কথা এখানে এটাতে বলছে আর হচ্ছে এটাতে বলছে। ওকে, এই কথাগুলো এখানে পড়েছি। এখন আমাকে বলো, আমরা এতক্ষণ তো অনেক কিছু পড়ে আসলাম, তাই না, বলো যে যদি হচ্ছে আমরা মানে কি নেমনিক পড়ছিলাম, মানে ভেক্টরের যোজনের ক্ষেত্রে আমরা কোন নেমনিকটা পড়ছিলাম, মানে যোগ করা যে 5টা ইয়া ছিল ওটার ক্ষেত্রে একটা নেমনিক পড়লাম না, আমরা কি নেমনিক পড়ছিলাম, এটা একটু কমেন্ট করো দেখি কে কে অ্যাক্টিভ আসো আর কি। আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। ভেক্টর বিভাজন, লন রোলার চালনা, নদীর গুণ বা দড়ি দিয়ে টানা আর কি। লন রোলার কোথায় ইউজ করা হয়, লন রোলার ঠেলা সহজ না টানা সহজ, টানা সহজ, তাই না, কারণ হচ্ছে টানার ক্ষেত্রে ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হয়, নিচের দিকে বলটা কাজ করে কিন্তু মানে ওজনটা কাজ করে, কিন্তু এফ সাইন থিটা উপরের দিকে, আর ঠেলার ক্ষেত্রে উল্টা, তাহলে সেক্ষেত্রে যোগ হয় আর কি, জন্য ঠেলার থেকে টানা অনেক সহজ। লন রোলার কোথায় ইউজ করা হয়, ক্রিকেট পিচে ঘাস সমান করতে অথবা ট্রলি ব্যাগে লন রোলার ইউজ করা আমাদের প্রচলিত এক্সাম্পল, তাই তো। আর নৌকার গুণ বা দড়ি ধরে টানা, যখন তুমি নৌকার গুণ ধরে টানবা তখন আলটিমেটলি যত হচ্ছে দুইটা উপাংশ ক্রিয়েট করে, এফ কস থিটা যেটা ওটা নৌকাটার সামনে নিয়ে যায়, এফ সাইন থিটাটা ওটা পাড়ের দিকে নিতে চায়, জন্য আমরা দাঁড় দ্বারা মাঝি ওটাকে প্রশমিত করে, রাইট। আচ্ছা, এখন মনে করো যে যদি তুমি নৌকার স্পিড বাড়াইতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে দড়ির দৈর্ঘ্যটা বাড়াতে হবে, দৈর্ঘ্য বাড়লে আলটিমেটলি কোণ কমে গিয়ে এফ কস থিটার মান বেড়ে যাবে। তাহলে দুইটা কোয়েশ্চেন আসে এখান থেকে, যে দাঁড় দ্বারা প্রশমিত করার কোণটা এফ সাইন থিটা, যদি আমরা নৌকার স্পিড বাড়াতে চাই সামনের দিকে তাহলে কি করতে হবে, আমাদের দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, শেষ। এখানে যা আছে মোটামুটি আমরা পারি। স্কেলার গুণফল বা ডট গুণফল, এখানে চলে আসো। আচ্ছা, এখানে আমরা খুব সুন্দর করে কিছু টপিক পড়বো। স্কেলার, আচ্ছা দুইটা ভেক্টরকে তুমি গুণ করছো, দুই ধরনের রেজাল্ট পাইতে পারো। দুইটা ভেক্টরকে আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা অলরেডি অ্যান্সার পাইছি, সেটা হচ্ছে সাধনের বউ তৃষা, হ্যাঁ অনেকে লিখছো, ঠিক আছে, 120 ডিগ্রি। আচ্ছা ওকে, সবাই একটু মন দাও এদিকে। এখন আমি আসি যে স্কেলার গুণফল বা ডট গুণফল, সেটা কি বলতেছিলাম, যে হচ্ছে দুইটা ভেক্টরের যখন হচ্ছে আমরা গুণ করি দুই ধরনের রেজাল্ট পাইতে পারি, একটা হচ্ছে স্কেলার আসতে পারে, এটা হচ্ছে ভেক্টর আসতে পারে। যদি স্কেলার রাশি পাও তাহলে হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল, যদি ভেক্টর রাশি পাও তাহলে হচ্ছে ভেক্টর গুণফল। আমি কি বোঝাতে পারছি, বা ক্রস গুণফল বলি আমরা। এখন আসেন
আমরা প্রথমে স্কেলার গুণফল বা ডট গুণফলে আসি। ডট গুণফল মানে কি, যে দুইটা ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। সূত্রটা কি, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, তাই না? আচ্ছা, এখন দেখো যে হচ্ছে এখানে একটা কথা লেখা আছে যে দুইটা স্কেলার রাশির মধ্যে কোনো একটার মান শূন্য না হলে গুণফল শূন্য হয় না। সহজ কথা, 7 গুণ 5 35, কোনো একটা যদি 0 হয় আলটিমেটলি 0 হবে, এটাই, কিচ্ছু না। এই লাইনটা দেখো, লম্ব অভিক্ষেপের লাইনটা ইম্পর্টেন্ট। কি বলছে? লম্ব অভিক্ষেপের লাইনে বলছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কি হবে? বি কজ আলফা। তাইলে যার লম্ব অভিক্ষেপ তার কজ আলফা, এইভাবে মনে রাখবা, যার লম্ব অভিক্ষেপ তার কজ আলফা। তার মানে যেহেতু বলছে বি এর লম্ব অভিক্ষেপ, আমি বলতেছি বি কজ আলফা। যদি আমি বলতাম বি এর উপর এ লম্ব অভিক্ষেপ, কি হইতো? এ কজ আলফা। এখানে আরেকটা জিনিস একটু শিখে রাখতে পারো, সেটা হচ্ছে যদি তোমাকে বলে উপাংশ ভেক্টর, যদি তোমাকে বলে হচ্ছে উপাংশ ভেক্টর, তাইলে কি করবা? মানে ধরো যে বলছে এ এর উপর বি এর উপাংশ ভেক্টরের মান কত, তাইলে কি করবা? বি কস থিটা তো নিবাই আগের মতো, সাথে তুমি হচ্ছে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এই দুটা জিনিস একটু ক্যালকুলেট করে ফেলবা। তাইলে আমরা পাচ্ছি হচ্ছে উপাংশ ভেক্টর। মানে উপাংশ ভেক্টর মানে হচ্ছে লম্ব অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। ঠিক আছে, সহজ, এগুলো আমরা পারবো। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, না পারলেও ক্ষতি নাই, জাস্ট এমনি একটু দেখায় রাখলাম। এবার আসো সামনের দিকে যাই। আচ্ছা, এই উদাহরণগুলো লাগবে, 3টা উদাহরণ দেওয়া আছে না, যে কাজ তো আমরা দেখতেই পাচ্ছি যে এফ ডট এস, তাই না? মানে এফ এস কস আলফা, রাইট? তাহলে এফ এস কস আলফা মানে বল গুণ হচ্ছে সরণ, এই দুটা ডট গুণফল করে আমরা হচ্ছে কাজ পাই, তাই তো? আচ্ছা, স্থিতিশক্তি কেমনে পাই? স্থিতিশক্তি হচ্ছে ইপি, ইপি সমান হচ্ছে এম জি এইচ, এটুকু তো জানি। এম জি এইচটা কেমনে পাই জানো? সেটা হচ্ছে এফ ডট এইচ মানে বল ইন্টু হাইট, এটার ডট গুণফল করে আমরা হচ্ছে স্থিতিশক্তি পাই। একইভাবে বিভব আমরা জানতাম না যে ই সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর, পড়ছি না? তার আলটিমেটলি এখান থেকে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমরা লিখতে পারি যে ভি সমান হচ্ছে ই ডট ডিআর। ঠিক আছে, ওকে। তাহলে এটাই দেখো দুইটা জিনিসের ডট গুণফল, এটাও কি দুইটা জিনিসের ডট গুণফল, এটাও কাজও দুইটা জিনিসের ডট গুণফল। তাহলে ডট গুণফল পাইলাম কি কি? কাজ, স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব। একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে বিভীষিকা, বিভীষিকা। বানানটা ইচ্ছা করে ভুল লিখলাম কেন? দেখো, ভতে হচ্ছে বৈদ্যুতিক বিভব, শীতে কি স্থিতিস্থাপকতার, কাতে কাজ। এগুলো হচ্ছে ডট গুণফলের এক ধরন। ঠিক আছে, আমরা এগুলো পারবো, সমস্যা না। সামনের দিকে যাই, এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, বুঝছো? যেমন দেখো, আচ্ছা সবাই একটু বলো তো, আমরা একটু আগে যেটা পড়লাম, দেখি একটু রিমাইন্ড করি। একটু আগে যেটা পড়লাম যে লন রোলার যখন আমরা টানবো তখন আলটিমেটলি আমাদের বল কতটুকু, মানে আমাদের যে সুবিধাটা হচ্ছে সেই সুবিধাটা কতটুকু, বা কতটুকু হচ্ছে তোমার ওজন কমতেছে, এটা একটু কমেন্ট করো তো। লন রোলার যখন আমরা টানবো তখন কতটুকু ওজন কমতেছে। আচ্ছা, এখন দেখো পি আর কিউ দুটা ভেক্টর রাশি আছে, যদি দুটা ভেক্টর রাশির মধ্যেকার কোণটা 0 ডিগ্রি হয়, যদি দুটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়, আমরা জানি cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে, এই যে cos 0 এর মান হচ্ছে, cos 0 এর মান হচ্ছে যে 1, তাই না? তার মানে সেক্ষেত্রে মানটা হবে পি কিউ। তাহলে তার মানে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরালে আছে, সেম দিকে আছে। 0 ডিগ্রি মানে কি? সেম দিকে আছে বা সমান্তরালে আছে। যদি 90 ডিগ্রিতে হয় বা ভেক্টর দুটো লম্বভাবে থাকে, তখন আমরা জানি cos 90 এর মান 0, তাহলে সেক্ষেত্রে ডট গুণফলের মান কত আসবে? 0 আসবে। এটা এইভাবে আমরা মনে রাখবো যে ডল মানে কি? ডল মানে হচ্ছে ডট গুণফল, এই ডতে হচ্ছে ডট গুণফল, এই ওতে হচ্ছে 0 হবে কখন? লম্ব হইলে। ডট গুণফল 0 হবে লম্ব হইলে। ঠিক আছে, ডট গুণফল 0 হবে কখন? লম্ব হইলে। এই একটা মনে রাখলে আমাদের ভেক্টর গুণফলটাও পারবো, যে ওটা সমান্তরাল হইলে হচ্ছে 0 হবে। ওকে, এবার আসো তাহলে সামনের দিকে যাই আমরা। এখানে আরো ছোট ছোট ম্যাথ আছে, যেমন হচ্ছে এই দুটা ভেক্টর আমরা পড়ছিলাম যে a প্লাস বি আর a মাইনাস বি কখন সমান হবে? যখন হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি সমান হবে কখন? যখন হচ্ছে আমাদের আচ্ছা ওয়েট করো একটা সেকেন্ড। ওকে, আচ্ছা a প্লাস বি আর a মাইনাস বি কখন সমান হবে বলছিলাম? দুটা ভেক্টর মানে a প্লাস বি ভেক্টরের মান আর a মাইনাস বি ভেক্টরের মান সমান ছিল যখন আমাদের মধ্যবর্তী কোণটা ছিল 90 ডিগ্রি, পড়ছিলাম না একটু আগে? আবার দেখো a প্লাস বি আর a মাইনাস বি, a ডট বি আর a ক্রস বি সমান হবে কখন? যখন মধ্যবর্তী কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এটা আমরা একটু পরে পাবো। আচ্ছা, এটা দেখো
যে a প্লাস বি আর a মাইনাস বি ভেক্টরদের লম্ব হওয়ার শর্ত কি ইকুয়াল টু বি। কেমনে আসে এটা, কেমনে আসে এটা দেখো। আচ্ছা এখানে দেখ সমস্যা নেই, সেটা হচ্ছে আমাদের বলতেছে যে a প্লাস বি এটা সমান হচ্ছে a মাইনাস বি, তাই না? তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি আলটিমেটলি কি পাই, সেম জিনিসের ডট গুণফল করলে স্কোয়ার পাবো। তাহলে 2 ইন্টু এ ডট বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে কি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার উভয় পক্ষ থেকে কেটে গেল। দেন হচ্ছে আমাদের 4ab সমান 0, তার মানে ab cos থিটা, ab cos থিটা এর মান আমরা বলতে পারি 0। তাহলে cos আলফা এর মান কি 0, তাহলে আলফা এর মান কত বলো তো 90 ডিগ্রি। এই কাহিনী এখানে লিখছে যে যদি হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি ভেক্টরদের পরস্পর লম্ব হয় তাহলে a, আচ্ছা a আর b সমান হবে। আচ্ছা ও আচ্ছা, এদের বলছিল লম্ব হয়, আমি আগেরটা দেখাইছি যে a প্লাস বি আর a মাইনাস বি কেন মানে যদি সমান হয় তাহলে 90 ডিগ্রি হবে। এটা দেখাই দিই, ধরো a প্লাস বি আর a মাইনাস বি দুটা ভেক্টর লম্ব বলছে, তাহলে কি হবে জাস্ট দুটা ভেক্টর ডট গুণফল করবো আমরা, a প্লাস বি আর a মাইনাস বি এদের যদি আমরা ডট গুণফল করি, ডট গুণফল করলাম এটা, তাহলে বলছে যে পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হলে কি হবে ডট গুণফলের মান 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ফাইনালি। কারণ কি এই যে বি ডট এ আর এ ডট বি সেম জিনিস, আমরা জানি না যে ডট গুণফলের ক্ষেত্রে বিনিময় সূত্র মানে বি ডট এ আর এ ডট বি সেম জিনিস, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না। ভেক্টরের ক্ষেত্রে কি এরকম বলতে পারবো, মানে ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের ক্ষেত্রে বি ক্রস এ আর এ ক্রস বি সেম জিনিস না, বরং বি ক্রস এ আর মাইনাস এ ক্রস বি সেম জিনিস। ওকে ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটা ম্যাথ দেখলাম ছোট ছোট। ওকে, বাকি যে ম্যাথগুলো আছে এগুলো ওই সেম সিস্টেমে করবা। তোমার মেইন থিম হচ্ছে একটাই যে ডল মানে ডট গুণফল 0 হবে লম্ব হইলে, এই মেইন থিমটা মাথায় রেখে তুমি এখানে ম্যাক্সিমাম অঙ্ক সব সলভ করে ফেলতে পারবা। ক্রস গুণফলে আসো, ক্রস গুণফল হচ্ছে দুইটা ভেক্টর রাশির গুণফল, যদি ভেক্টর হয় তাহলে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলবো। পি ক্রস কিউ সমান হচ্ছে ইটা পি কিউ সাইন আলফা, এখানে একটা নতুন রাশি আসছে কি দেখো তো, ইটা আসছে তাই না? আচ্ছা এখন খেয়াল করো এদের গুণফলের মান কত, পি কিউ সাইন আলফা। আচ্ছা ইটা জিনিসটা কি ডিনোট করতেছে, যে ওই ভেক্টরটা কোন দিকে কাজ করে এটা ডিনোট করতেছে। ইটা হচ্ছে নির্দেশ করছে ভেক্টরটার দিক বা লব্ধি ভেক্টরের দিক, তাই তো? আচ্ছা এখন আমরা যদি দেখি যে লম্ব একক ভেক্টর কি জিনিস, যে পি আর কিউ দুটা ভেক্টর দ্বারা গঠিত লম্ব একক ভেক্টরের মান কি হবে, পি ক্রস কিউ বাই হচ্ছে পি ক্রস কিউ এর মান। ঠিক আছে পারবো? আচ্ছা এবার আসি যে হচ্ছে আমাদের এ এবং বি, ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, সমান্তরাল ভেক্টর দেওয়া আছে। এখন যদি বলে যে পি বাই এল সমান হচ্ছে কিউ বাই পি বাই এল সমান কিউ বাই এম সমান হচ্ছে আর বাই এন হবে। কেন? কারণ এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের আই ক্যাপের সাথে মিলায়, জে ক্যাপের সাথে মিলায়, কে ক্যাপের সাথে মিলায় আমরা একটা মানে বলতে পারি, কি বলতে পারি যে হচ্ছে মানে অনুপাত 3টা যদি পরস্পর সমান হয় তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হবে। এখন পরীক্ষা একটু চেঞ্জ করে দিতে পারে এটা, বুঝছো কিভাবে? যে ধরো তোমার এখানে এল জে ক্যাপ দিয়ে দিল, এম আই ক্যাপ দিয়ে দিল, তখন তোমার ঘুরাইলে চলবে না, তখন একটু কনফিডেন্সের সাথে দেখতে হবে যে আগে কোনটার সাথে কি আছে, দেন দেখে আই ক্যাপের সাথে আই ক্যাপ মিলায় আমরা হচ্ছে অনুপাতটা বানায় ফেলবো। ওকে আচ্ছা এবার আসো এটার দিক নির্ণয় করে কেমনে, ডানহাতি কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে এটার দিক নির্ণয় করে। এখন কথা হচ্ছে যে ডানহাতির কর্ক স্ক্রু সূত্রটা আসলে কি, আমি এটা দিয়ে দেখাই একটু। একটা বোতল আছে আমার কাছে, বোতল দিয়ে দেখাই। ধরো যে এটা হচ্ছে আমাদের, এটা আমার ডান হাত, এটা হচ্ছে সেই কর্ক স্ক্রু। এখন ভেক্টরের ক্ষেত্রে যদি দুইটা ভেক্টর তুমি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে নাও তাহলে হচ্ছে লব্ধি ভেক্টরের দিক হবে নিচের দিকে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে নাও লব্ধি ভেক্টরের দিক হবে উপরের দিকে। যেমন এই বোতলটাকে যখন আমি এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে মানে কি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘোরাচ্ছি, দেন আমাদের বোতলের চিপিটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে না? তাহলে দুটা এ দেখো উপরের দিকে খুলে গেল। আবার যদি আমি মানে বোতলের চিপিটাকে এইভাবে ঘুরাইতাম, অর্থাৎ ঘড়ির কাঁটা ঘূর্ণনের দিকে বা ক্লকওয়াইজ ঘুরাইতাম, তাহলে সেটা নিচের দিকে যাইতো, রাইট? তাহলে এটাও ভেক্টরের ক্ষেত্রেও সেম, যে এ আর বি দুটা ভেক্টর হইলে আমাদের ওয়েট এ আর বি দুটা এর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও সেম যে এ আর বি যদি দুটা ভেক্টর হয় তাহলে হচ্ছে
দুটা ভেক্টরের মানে ভেক্টর যদি ক্লকওয়াইজ থাকে লাইক এরকম, ধরো যে এটা এ ভেক্টর নিয়েছি, এটা বি ভেক্টর নিয়েছি, এটা কেমনে আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে ইয়াটা কোন দিকে হবে, আমাদের যে লব্ধির দিকটা হবে উপরের দিকে। আর যদি এটা ক্লকওয়াইজ থাকতো লাইক এখানে আমি এ নিতাম, এখানে বি নিতাম, তাহলে এটা কি ক্লকওয়াইজ গেছে, সেক্ষেত্রে এইভাবে গেছে, সেক্ষেত্রে আমাদের লব্ধির দিকটা হবে কেমন, সেক্ষেত্রে লব্ধির দিকটা হবে আমাদের হচ্ছে সুন্দর মতন নিচের দিকে হবে এই ক্ষেত্রে। আচ্ছা এটা বি, সরি এটা বি, লব্ধির দিকটা হবে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, ওই যে বোতলের নিয়ম আর কি, সহজ কথা। আচ্ছা এবার আসো সামনের দিকে যাই। ওকে, আচ্ছা এখানে একটা কথা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা ক্রস গুণফলের সাহায্যে মাপতে চাই, তাহলে হচ্ছে সন্নিহিত বাহুর মানে সন্নিহিত বাহু বরাবর দুটা, একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর যদি আমরা দুইটা ভেক্টর কল্পনা করি, তাহলে তার ক্ষেত্রফল কি পাবো, এ ক্রস বি সিম্পলি। আর যদি হচ্ছে তার কর্ণ বরাবর দুটো ভেক্টর যায়, তাহলে বলবো হাফ ইন্টু এ ক্রস বি। আচ্ছা যদি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহু বরাবর গেছে দুটা ভেক্টর, তাহলে আমরা পাবো কি ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে তিনটা কথা, সামান্তরিকের বাহু বরাবর এ ক্রস বি, তারপরে হচ্ছে মানে যদি সন্নিহিত বাহু বরাবর থাকে, যদি কর্ণ বরাবর থাকে হাফ ইন্টু এ ক্রস বি, ত্রিভুজ বরাবর থাকলে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর থাকলে হাফ ইন্টু এ ক্রস বি। এগুলো এখানে আমরা পড়ছি, সহজ কথা। এবার এখানে যে ছোটখাটো ম্যাথ আছে এগুলো সব হচ্ছে এই দেখো সেই ম্যাথটা, এ ক্রস বি আর এ ডট বি যদি সমান হয় মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। কেন, কারণ এটা করলে কি পাই, এ বি সাইন আলফা, এটা করলে কি পাই, এ বি কজ আলফা, এ বি কেটে দাও, সাইন আলফা সমান কজ আলফা কখন হবে, যখন আমাদের আলফা এর মান 45 ডিগ্রি। এটা আমরা পড়ছি। ওকে, এখানে যে ছোট ছোট ম্যাথ আছে এগুলা হচ্ছে ওই প্রসিডিওর, মানে আমাদের এ বি এ ক্রস বি মানে এ বি সাইন আলফা, এই প্রসিডিওর করে তুমি যদি স্কোয়ার করে দাও সবগুলাতে মোটামুটি পেরে যাবো আর কি। আর এইখানে যেটা কথাটা বলছে সেটা হচ্ছে যে মানে কোনো একটা ভেক্টর, দুইটা ভেক্টর নিছো, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর বা ক্রস গুণফল করে আর কি লব্ধি ভেক্টর যেটা পাচ্ছ, ওই ভেক্টরটা কিন্তু এ ভেক্টর বি ভেক্টর দুইটার সাথেই লম্বভাবে আছে, এ ভেক্টরের সাথে লম্বভাবে আছে, বি ভেক্টরের সাথে লম্বভাবে থাকে। তাই যদি হয় তাহলে আমি যখনই বলবো যে ধরো এই যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করছি, করে হচ্ছে আমি কি করছি, একটা নতুন ভেক্টর পাইছি, নতুন ভেক্টরটা এ এর সাথে লম্বভাবে আছে, বি এর সাথে লম্বভাবে আছে, তার মানে যদি আমি সি ডট এ নিই তাহলে অ্যান্সার কি আসবে, 0 আসবে। ওকে, লম্ব ভেক্টর আর স্কেলার আর ভেক্টর গুণফলের ডিফারেন্স তেমন কিছু নাই এখানে। এটা একটু দেখবা যে সেম জিনিস আমি যদি গুণ করি, সেম ভেক্টরগুলো যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে মান কত পাবো, 1। ডট গুণফল, সেম ভেক্টরের ডট গুণফল করলে 1 পাবা, ডিফারেন্ট ভেক্টরের ডট গুণফল করলে, আয়তাকার ভেক্টরের ডট গুণফল করলে পাবো 0। আচ্ছা যারা সেম জিনিসের ক্রস গুণফল করলে 0 পাবো, ডিফারেন্ট জিনিসের ক্রস গুণফল করলে একটু খেয়াল করতে হবে, একটা সাইক্লিক অর্ডার মানবে। কিরকম, সেটা হচ্ছে এরকম, ধরো আচ্ছা ধরো আমি এই বরাবর নিয়েছি আই, এই বরাবর নিলাম হচ্ছে জে, আর এই বরাবর নিলাম কে। তাহলে আই ক্রস জে করলে কে পাবো, জে ক্রস কে করলে আই পাবো, কে ক্রস আই করলে জে পাবো, ঠিক আছে। এখন যদি সাইকেলটা আমি ব্রেক করি, সাপোজ সাইকেলটা যদি আমি ব্রেক করি, মানে হচ্ছে আমি যদি নেই জে ক্রস আই করলে কি পাবা, মাইনাস কে পাবা, যদি করো কে ক্রস জে তাহলে হবে মাইনাস আই। বোঝা গেছে, মানে সাইকেলটা যখন সরি জে ক্রস কে করলে, হ্যাঁ ঠিকই তো বলছিলাম, কে ক্রস জে করলে আমরা পাবো মাইনাস আই, ঠিক আছে। মানে সাইকেল যেভাবে গেছে এটার ব্রেক করলেই আমরা উল্টাটা পাবো। ওকে, এগুলো আমরা মানে মাইনাস নিয়ে আমরা উল্টাটা লিখবো আর কি, অপোজিটটা লিখবো। ওকে, এবার আসি সামনের দিকে। ত্রিগুণফল মানে কি, ত্রিগুণফল হচ্ছে কোনো তিনটা ভেক্টর সমতুলীয় হবে, কোন শর্তে, তিনটা ভেক্টর সমতুলীয় হবে যদি হচ্ছে এ ডট বি ক্রস সি সমান 0 হয়। মানে তিনটা ভেক্টর তুমি একটা সমতলে রাখছো, এরা সমতুলীয় হবে কোন শর্তে, এ ডট বি ক্রস সি সমান সমান 0 হবে। যদি এইটা তুমি শর্তটা মানাইতে পারো তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের ভেক্টর তিনটা সমতুলীয় হবে। আচ্ছা এখানে একটা কথা লেখা আছে যে এবিসি তিনটা ভেক্টর রাশি দ্বারা সামান্তরিকের আয়তন, সামান্তরিক না এটা সামান্তরক হবে, হ্যাঁ সামান্তরকের আয়তন হচ্ছে এ ডট বি ক্রস সি দিয়ে হিসাব করে। সামান্তরক কি জিনিস, 3D সামান্তরিক যার হাইট আছে। ওকে, ক্যালকুলাস আমরা পড়ছি যে দুই ধরনের আছে, ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল। ডিফারেন্সিয়াল মানে যেখানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করা হয়, যেমন সরণ ডিফারেন্সিয়েশন করে বেগ পাই আমরা, বেগে ডিফারেন্সিয়েশন করে ত্বরণ পাই, ঢাল আর বক্ররেখা সমীকরণ ডিফারেন্সিয়েশন করে ঢাল পাই। আচ্ছা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হিসাব করতে দিত, ক্ষেত্রফল আয়তন এগুলো ইন্টিগ্রেশন করতে হতো, এগুলো আমরা সহজ জিনিস পারি। অপারেটর কি জিনিস, অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যে ও নিজে হচ্ছে তোমার মানে নিজের কোনো সিগনিফিকেন্স নাই, বাট অন্য কোনো একটা জিনিসের আগে বসে সেটাকে ম্যাথমেটিক্যাল টার্মে রূপ দিতে পারে। যেমন ধরো লগ,
যদি লগ একা বসে, লগ যদি একা বসে, আমি যদি লগ একা লিখি, এর কি কোনো মানে সিগনিফিকেন্স আছে? নাই। যখনই আমি লগের পরে এখানে বসাই দিব এইচ প্লাস, তখন একটা সিগনিফিকেন্স আছে। একইভাবে ডি ডি ওয়াই নিজস্ব কোনো সিগনিফিকেন্স নাই, যখনই আমি এরপর একটা ভি বসাই দিব তখন একটা সিগনিফিকেন্স আছে। এখানে একটু ছোট্ট করে এক্সটা কেটে দিও, এক্সটা না, ডি ডি ওয়াই এতটুকু হচ্ছে অপারেটর। সেম ভাবে রুট লিখলেও এর কোনো ইয়া নাই, যদি আমি রুট অফ এক্স স্কোয়ার লিখি তাহলে হচ্ছে এর সিগনিফিকেন্স আছে, তাই তো? আবার একইভাবে সাইন কজ, সাইন কজ এরাও কিন্তু অপারেটর, ঠিক আছে? কারণ সাইনের নিজস্ব ভ্যালু নেই, সাইন থিটা বললে তখন হচ্ছে ওর একটা সিগনিফিকেন্স আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তিনটা কথা বলবো। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতির মাত্রা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে কোনো একটা ভেক্টর কোনো একটা স্কেলার রাশিকে যখন আমরা ভেক্টর রাশিতে কনভার্ট করতে চাই তখন আমাদের কি নিতে হয়? গ্রেডিয়েন্ট নিতে হয়। তাহলে গ্রেডিয়েন্ট আসলে কি? ভেক্টর। এখন আমরা জানি প্রত্যেকটা ভেক্টরের মান কি? স্কেলার না? তাহলে গ্রেডিয়েন্ট আসলে একটা ভেক্টর রাশি, তাহলে ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট মানে ভেক্টর গ্রেডিয়েন্টের মান আসলে কি হবে? স্কেলার হবে। ওকে, এগুলো সহজ কথা। আর গ্রেডিয়েন্টের চেহারাটা কেমন? এরকম দেখায়, এগুলো আমরা পারবো। এবার আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্সের বাংলা কি বলতো? বিচ্যুতি। ডাইভারজেন্স মানে কি বোঝায়? বিচ্যুতি। এখন ধরো ডাইভারজেন্স আসলে কি করে? কোনো একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। এই জন্য ডাইভারজেন্স হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফলে, দেখো দুইটা ভেক্টরের ডট গুণফল হচ্ছে ডাইভারজেন্স, দুইটা ভেক্টরের ডট গুণফল হচ্ছে ডাইভারজেন্স। কার্ল কি ছিল? দুইটা ভেক্টরের ক্রস গুণফল, কারণ কার্ল হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে স্কেলার, তাই তো? আচ্ছা, তাহলে ভেক্টর রাশিকে স্কেলার, যে ভেক্টর রাশিকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে পারি কি দিয়ে? ডাইভারজেন্স দিয়ে। ক্লিয়ার? এখন চিন্তা করো যে ডাইভারজেন্স মানে বললাম বিচ্যুতি, যদি হচ্ছে এমন হয় ডাইভারজেন্স পজিটিভ, তার মানে কি? তার মানে হচ্ছে তরল পদার্থ বা চারিদিকে ছড়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আয়তনটা বাড়তেছে বাট ঘনত্ব কমতেছে। আবার যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে একই জায়গায় আসতেছে তরল পদার্থ, তখন আয়তন কমে যাচ্ছে বাট আলটিমেটলি ঘনত্ব বাড়তেছে, তাই তো? এই কথাটাই এই পয়েন্টে লিখছে। আর যদি মান শূন্য হয়, আগত নির্গত ফ্লাক্স সমান, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে কি বলবো? সলিনয়েডাল বলবো, ঠিক আছে? পারবো? ওকে, এবার আসেন কার্ল। কার্ল মানে কি আসলে? কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, তাই তো? এবং কার্ল পড়ছে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সমান। কার্ল দ্বারা কি বোঝায়? মানে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল এর নতিমাত্রা হচ্ছে শূন্য, কার্লের গ্রেডিয়েন্ট হচ্ছে 0। আচ্ছা, এখন মনে করো যে কোনো এক জায়গায় কার্ল আছে, তার মানে কি? সেখানে ঘূর্ণন আছে। তাহলে যদি কার্লের মান নট ইকুয়াল টু 0, তার মানে ঘূর্ণনশীল, বলটা ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল। কার্ল ইকুয়াল টু 0, তার মানে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। বোঝাতে পারছি? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ভেক্টর মোটামুটি শেষ। এবার আমরা হচ্ছে গতিবিদ্যাতে ঢুকবো। ওকে, আসো। গতিবিদ্যা চ্যাপ্টারটা খুব বেশি বড় না, এটা মোটামুটি আমাদের আরো কম সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি গতিবিদ্যা, তাই তো? আচ্ছা, ওকে। ভেক্টরে কোনো কিছু যদি না বুঝতে পারো আমাকে হচ্ছে কমেন্টে জানাও, আমি বুঝাই দিব, সমস্যা না। গতিবিদ্যা আসি। গতিবিদ্যা হচ্ছে যে আমাদের প্রসঙ্গ কাঠামো বলে একটা জিনিস আছে, যার সাহায্যে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা গতি এটা নির্দেশ করি, ওটাই প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কয় রকমের হয়? 2 রকমের। কি কি? জড় আর অজড়। জড় প্রসঙ্গ কাঠামো যেটা, এটা হচ্ছে অবশ্যই সরল রৈখিক হবে এবং সমবেগে থাকবে, সমবেগে চলবে। সাথে আমরা মনে রাখবো সরল রৈখিক, সমবেগে সরল রৈখিক। ওকে। আর অজড় প্রসঙ্গ কাঠামো যেটা, এটা হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এবং হচ্ছে ত্বরণে চলতেছে এরকম বস্তুর ক্ষেত্রে। ওকে, এই দুটা কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন তাহলে আসো যে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর ভিতরে কি কি আছে? নিউটনিয়ান কাঠামো, গ্যালিলীয় কাঠামো, আর এর ভিতরে লিফট, রকেট, কৃত্রিম উপগ্রহ, এগুলো আছে, ঠিক আছে? সহজ কথা। জড় প্রসঙ্গ কাঠামোকে আমরা কি নামে ডাকি? গ্যালিলিয়ান প্রসঙ্গ কাঠামো বা নিউটনিয়ান প্রসঙ্গ কাঠামো বলি। এবং এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, তাই তো? আর কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি প্রয়োগ করা হয় এখানে, ঠিক আছে? এতটুকু পারলে মোটামুটি হচ্ছে আমাদের এখান থেকে বেসিক যা পড়ার ছিল আমরা পড়ে ফেলছি। এবার আসো, এই ছকটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একমাত্রিক বস্তু কারা। এই যে আমার এটা কি একমাত্রিক বস্তু, এটা যদি একমাত্রিক না, এটার ইয়া আছে, ব্রেডথ আছে, বাট অলমোস্ট যদি আমার একটা সুতা নেই, তো সুতা কি একটা একমাত্রিক বস্তু, কারণ ওর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, একটাই মাত্রা, ঠিক আছে? তাহলে সুতা বা দণ্ড বা মানে সরু দণ্ড বা হচ্ছে সরু সুতা, ঝুলন্ত সুতা, এগুলা সব কি? এই যে দীর্ঘ সরু দণ্ড, ঝুলন্ত সুতা, লম্বা সরু কাঠি, ঋজু সুতা। তারপরে ধরো ভূপৃষ্ঠ বরাবর একটা বস্তু আমি যদি এখান থেকে ছেড়ে দিব না, এখন কলম ছেড়ে দিলে ক্ষতি হয়ে যাবে, যদি ছেড়ে দিই তাহলে এটা কি সরল রেখা বরাবর পড়বে না? তাহলে ওই গতিটাও কি
তোমার একমাত্রিক বা সরলরৈখিক গতি। ওকে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, এগুলো সব একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কি কি আছে দেখো তো। মাঠে ফুটবলের গতি, মাঠে ফুটবল কেমনে খেলি আমরা, সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভাবে খেলি, তাই না? কারণ হচ্ছে ফুটবল মানে দৈর্ঘ্য বরাবরে যাইতে পারে, প্রস্থ বরাবরে যাইতে পারে, তাহলে মাঠে ফুটবলের গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। কিন্তু ফুটবল নিজে কি, ফুটবল নিজে কিন্তু ত্রিমাত্রিক বস্তু, কারণ আমরা জানি যে ফুটবল হচ্ছে গোলকের মতন দেখতে, তাহলে ওটা কি ত্রিমাত্রিক বস্তু। এখন দেখো পাতলা ধাতব পাত, মানে এরকম, একটা পাতলা ধাতব পাত নিচ্ছে, এটাও দ্বিমাত্রিক বস্তু। পাতলা টিনের পাত দ্বিমাত্রিক বস্তু, পাতলা কাগজ দ্বিমাত্রিক বস্তু। মেঝেতে পিঁপড়ার চলন, মেঝেতে পিঁপড়া কেমনে চলে, এই যে এইভাবে ওঠে উঠে আবার এভাবে যায়, আবার এভাবে যায়, এরকম ভাবে চলে, তাই না? তাহলে মেঝেতে পিঁপড়ার চলনও দ্বিমাত্রিক চলন, কারণ শুধুমাত্র এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা জিনিস হিসাব করা হচ্ছে, তাই তো। কিন্তু ফুটবল নিজে হচ্ছে আমরা পড়ছিলাম কি ত্রিমাত্রিক বস্তু, ফুটবলের গতি কেমন, দ্বিমাত্রিক। টেবিল, ইট, পাথর এগুলো সব কি ত্রিমাত্রিক। কেন তুমি চিন্তা করো, একটা ইট কেমন হয়, এরকম হয় না দেখতে? তাহলে এর কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতাও আছে। এই যে এটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই আছে ইটের, ওটা কি ত্রিমাত্রিক বস্তু। সিলিন্ডার কেমন, ত্রিমাত্রিক বস্তু, এগুলো আমরা পারি। ওকে, এবার আসো গতি সংক্রান্ত রাশি। এখান থেকে আমরা এগুলো আর কি পড়বো, এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি, তাই না? স্মরণ, দ্রুতি ছোটবেলার থেকে পড়ে আসতেছো, এখন এগুলো আলাদা করে শেখানোর মতন কিছু নাই। স্মরণ কি জিনিস, স্মরণ হচ্ছে যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে, আর যদি নির্দিষ্ট দিক না হয় তাহলে সেটা হচ্ছে দ্রুতি, ঠিক আছে? আচ্ছা, একক দেখো, একক দুইটার একক কি, দুইটারই একক হচ্ছে মিটার, তাই না? এবং মাত্রা এল। স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি, ঠিক আছে? এতটুকু পড়ছি। এখন এরপরে আমরা চলে যাবো হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব বা মোট সময়, এটা ভাগ করলে আমরা গড় দ্রুতি পাবো, ঠিক আছে? বেগের এখানে আসেন, বেগের এখানে বেশ কিছু কথাবার্তা আছে। যে বেগের এককটা কি বলতো, বেগের এককটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড এবং মাত্রাটা হচ্ছে এল পার টি। সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হারকে আমরা বলি হচ্ছে বেগ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনের দিকে কিছু গ্রাফ দেখবো, ওই গ্রাফগুলো আমাদের লাগবে। ওকে, এখানে একটু দেখতে পারো, তাৎক্ষণিক বেগ হচ্ছে জাস্ট মানে গড় বেগের সীমান্তিক মান। মানে কি, মানে যখন আমরা সময়ের ব্যবধান একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসবো, বা সময়ের ব্যবধান নাই প্রায়, তো সময়ের ব্যবধান খুবই কম, টাইম টেন্স টু 0.011 সেকেন্ডে তুমি বেগ জানতে চাচ্ছ, তাহলে ওই বেগটা কি বলবো, তাৎক্ষণিক বেগ, মানে এক্স্যাক্টলি ওই মোমেন্টের বেগ ওইটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ওকে, এবার আসেন যে হচ্ছে আমাদের এমনিতে ত্বরণ। ত্বরণ কি জিনিস, বেগ সময়ের সাথে বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে। ত্বরণ দুই রকমের, সমত্বরণ, অসমত্বরণ। সমত্বরণ কোনটা আছে, অভিকর্ষ ত্বরণ, মুক্তভাবে পড়ন্ত বস্তু ত্বরণ। এইভাবে ছেড়ে দিলে জি বেগে নিচে পড়বে না, তাহলে জি এর মান তো ফিক্স 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে ওইটা ফিক্সড, এই জন্য এটা হচ্ছে সমত্বরণ। তো অসমত্বরণ যেমন হচ্ছে বাস, ট্রেন, মোটর গাড়ি, এগুলা কি ব্রেক করে অ্যাক্সিলারেট করে, ব্রেক করে অ্যাক্সিলারেট করে, এই জন্য এগুলা অসমত্বরণ। আচ্ছা, একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এমকেএস পদ্ধতিতে। আর মাত্রা কি, এল পার টি স্কোয়ার। এগুলো আমরা পারবো, সমস্যা নেই। এইটা দিয়ে হচ্ছে ত্বরণ প্রকাশ করা হয়, মানে আমরা কি বলে স্মরণের ডাবল হচ্ছে ডিফারেন্সিয়েশন করে ত্বরণ পাইছি। ফার্স্ট ডিফারেন্সিয়েশনে বেগ পাওয়া যায়, সেকেন্ড ডিফারেন্সিয়েশনে ত্বরণ। এগুলো সহজ জিনিস, একদম সহজ জিনিস, এগুলোতে আমরা টাইম না ওয়েস্ট করি, সামনের দিকে যাই। পরম গতি, আপেক্ষিক গতি। পৃথিবীতে কোনো কিছু কি পরম না, কারণ আমাদের পরম প্রসঙ্গ কাঠামো বলতেই কিছু নাই আর কি, পরম প্রসঙ্গ কাঠামো বলতেই কিছু নাই। ওকে, ঠিক আছে। তাহলে পরম গতি আর আপেক্ষিক গতি জিনিসটা হচ্ছে যে পরম প্রসঙ্গ কাঠামো বলতে যেহেতু কিছু নাই, তার মানে হচ্ছে তোমার কোনো একটা বস্তু এটা হচ্ছে যে বেগে চলতেছে, ওই বেগটা আসলে এক্স্যাক্টলি ওইটা না, কারণ পৃথিবী ঘুরতেছে সব সময়, তার মানে পৃথিবী ঘূর্ণায়মান। আবার পৃথিবীর বাইরে তুমি চন্দ্র, সূর্য, গ্রহ যাই নাও না কেন, সবকিছু ঘূর্ণায়মান। মানে পরম স্থির বলে কিছু নাই, তার মানে আমরা যার সাপেক্ষে যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে হিসাব করবো সেটাই তো পরম স্থির না। তাহলে পরম গতি, আপেক্ষিক গতি বলতে, মানে পরম গতি বলতে আসলে কিছু নাই, সবই আপেক্ষিক। ওকে, এখন আসো গতির সমীকরণ। গতির সমীকরণে আসি আমরা, 4টা সমীকরণ এখানে আছে, তাই না? এই 4টা সমীকরণের ভিতরে আমরা হচ্ছে দেখি, এখানে আমরা পারি সমীকরণগুলো কি, এগুলা নিশ্চয়ই পারো যে বি সমান হচ্ছে ভি নট প্লাস এটি, তাই তো? আর হচ্ছে যে এক্স সমান হচ্ছে এটা দ্বিতীয় সূত্র, এক্স নট প্লাস বি, ভি নট প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা থার্ড সূত্র, এটা ফোর্থ সূত্র। এগুলো আমরা পারি। আমাদের পরীক্ষায় কোনটা আসবে জানো? পরীক্ষায় আসবে হচ্ছে এই সম্পর্ক, মানে কার সাথে কোনটার কি সম্পর্ক, কি আসবে? স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে ভি নট বা ইউ এর মানটা 0, মানে আদি বেগ 0। সমতরণে, সমতরণ, তাহলে এটা কেটে গেল, নাই টোটালি, কারণ এটা 0 বলে দিছি।
এইটা হচ্ছে ধ্রুবক বলে দিছি, ত্বরণটা সমত্বরণ মানে ধ্রুবক বলছে, তাহলে আলটিমেটলি রিলেশনটা কি আসে, এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি এটাকে বলতে পারি না ভি প্রপোর্শনাল টু টি, আলটিমেটলি এটা উঠায় তো এ বসাইতে হয় যদি ধ্রুবক ধরি আর কি, তাই না? তার মানে এ ধ্রুবক হইলে ভি প্রপোর্শনাল টু টি, সহজ কথা একদম। তাহলে এই প্রথম সমীকরণ থেকে আমরা একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি। ওকে, স্থির ত্বরণে চলমান বস্তু এবং সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে। এবার আসো তৃতীয় সমীকরণের এখানে। থার্ড সমীকরণে কি দেখতেছি? থার্ড সমীকরণে আমরা দেখতেছি যে হচ্ছে এই হচ্ছে আমাদের থার্ড সমীকরণ, স্থির অবস্থান, তার মানে আমাদের ভি নটের মান কি 0, তাহলে এটা 0 চলে আসতেছে। সমত্বরণে বস্তু চলমান বস্তুর ক্ষেত্রে, সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে মানে হচ্ছে এ, এখানে তোমার কি ধ্রুবক, হাফ তো নিজেই একটা ধ্রুবক, তার মানে আমরা কি পাচ্ছি যে এখানে সরণ, যেটা সরণটা আলটিমেটলি প্রপোর্শনাল টু টি স্কোয়ার, মানে সময়ের অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, চতুর্থ সমীকরণে আসো। চতুর্থ সমীকরণে আমরা পড়ছি যে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as আর কি, এটা ডিরেক্ট বললে as। এখন দেখো তাহলে স্থির অবস্থান যদি বলে দেয়, তাহলে মানে আমাদের প্রথম আদি বেগটা হচ্ছে 0 বলে দিচ্ছে, তাহলে ভি নট এটা 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভি স্কোয়ার আর সমতরণে মানে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস পাচ্ছি না, অথবা আমরা লিখতে পারি কি ভি প্রপোর্শনাল টু রুট এস। এটাই বলছে যে বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হয়েছে। সহজ, পারবো। এই 4টা সমীকরণ থেকে এই 4টা জিনিস দেখলেই আমাদের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, সরি, আচ্ছা, বন্দুকের গুলির বেগ যদি আমরা n গুণ বৃদ্ধি করি তাহলে কতগুলো তক্তা ভেদ করতে পারবে? n স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখানে ছোট ছোট ম্যাথ আছে, এগুলো একটু দেখে নিব, তাহলে আমরা পারবো, আশা করা যায়, খুব বেশি কঠিন না। তাহলে যদি বলো তো যে বন্দুকের গুলির বেগ আমি 4 গুণ করছি, তাহলে আমি বন্দুক তখন কয়টা তক্তা ভেদ করতে পারবে 4 গুণ করলে? আচ্ছা, এটা একটু বলো কমেন্টে। এখন আসো এই 3টা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে কি কি আছে। একটা হচ্ছে অবস্থান সময়, একটা হচ্ছে দূরত্ব সময়, একটা বেগ সময় লেখচিত্র। অবস্থান সময় বা সরণ সময় লেখচিত্র, এর আকার কেমন? বক্ররেখা হবে। এবং এই অবস্থান সময় বা সরণ সময় লেখচিত্রের মাধ্যমে আমরা কি পাবো? বেগ পাবো। সিম্পল, আমরা জানি যে s/d করলে কি পাবো? বেগ পাবো। তা সরণ সময় মানে কি? সরণ বনাম সময় নিচ্ছ তুমি, গ্রাফ আঁকতেছো, তাহলে এখানে থেকে কি নির্ণয় করা যাবে? বেগ নির্ণয় করা যাবে। দূরত্ব সময় যদি বলে, সেমই, দূরত্ব সময় মানে হচ্ছে d/t, তাহলে এর মাধ্যমে আমরা দ্রুতি বের করতে পারবো। বেগ না দ্রুতি, দ্রুতি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর। বেগ সময় লেখচিত্রের মাধ্যমে কি পাবো? ত্বরণ পাবো, ত্বরণ। বেগ সময় লেখচিত্রের মাধ্যমে ত্বরণ পাবো। কেন? কারণ আমি যদি ভি বনাম টি নেই, আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে ত্বরণ। এখন চিন্তা করো যে আমরা ত্বরণ সমান সমান কি জানতাম? ত্বরণ সমান সমান জানতাম যে বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন, তাই না? এবং এটার সাথে যদি তুমি এটার সাথে মানে ত্বরণ জিনিসটা তো এটা, তাই তো, dv/dt। যদি তুমি একটা কাজ করো যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতেছো, তখন কি পাবা? তখন হচ্ছে সরণ পাবা। ঠিক আছে, আচ্ছা। প্রাসটাও অলমোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক আমরা চলে আসছি। প্রাস কি জিনিস সেটা হচ্ছে আমরা 9-10 মানে ইন্টারমিডিয়েটের আগে যত নিয়ে দেখছি যে কোনো একটা বস্তু কি খাড়াভাবে পড়তো, তাই না? আর হচ্ছে প্রাসের ক্ষেত্রে কি, আমরা কোনো একটা বস্তু যদি নিক্ষেপ করি তাহলে ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অন্য কোনো একটা বিন্দুতে গিয়ে পড়ে, এইভাবে নিক্ষেপ করলে যেটা যায়, এটা খাড়াভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে না, বরং হচ্ছে এটা বক্রভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলতেছি প্রাস। ওকে, এখন প্রাসের এক্সাম্পল কি কি আছে দেখো তো। নিক্ষিপ্তভাবে তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল, বুলেটের গতি, তারপরে বর্ষা নিক্ষেপ করলে, বিমান থেকে হচ্ছে বোমা নিক্ষেপ করলে, বা হচ্ছে শূন্যে নিক্ষিপ্ত ফুটবল বল, এগুলা সব কি তোমার প্রাস। এখন প্রাসের থেকে কি কি লাগবে? প্রাসের থেকে লাগবে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা। এই বৈশিষ্ট্যগুলা মনে রাখার একটা নেমনিক আছে। কি দিয়ে মনে রাখবো আমরা বৈশিষ্ট্যগুলা? অসৎ বৌদি, এটা জাস্ট মনে রাখার জন্য, ডোন্ট টেক ইট সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, এটা হচ্ছে মনে রাখার জন্য জাস্ট। অতে কি বলতো? অতে হচ্ছে যে আমাদের অতে কোনটা আছে? আচ্ছা, সৎ বৌদি। সতে হচ্ছে সমতরণ, তাই তো, সতে সমতরণ বিশিষ্ট। বতে হচ্ছে এটা বক্রগতি। রস্যুতে হচ্ছে এটা উলম্ব তলে সীমাবদ্ধ।
এবং দ্বয়রশ্মিতে কি বলতেছি, দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, আচ্ছা। আর আচ্ছা বুঝছি, এটার অতে বলতেছে অধিবৃত্তাকার। অতে গতিপথটা কেমন এটার, অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার, বা ইংলিশে যদি আসে তাহলে বলবো প্যারাবোলা। এখন ভাই অধিবৃত্তের ইংলিশ তো হাইপারবোলা, প্যারাবোলা মানে তো পরাবৃত্তাকার। কিন্তু তোমার যদি পরীক্ষা আসে তোমাকে লিখতে হবে অধিবৃত্তাকার বা প্যারাবোলা, এটা দেখাইতে হবে, কারণ এটাই হচ্ছে ইশাক স্যারের বইতে আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বর্ষে যে প্রাসের গতিপথ কেমন কি বলবো, অধিবৃত্তাকার বা প্যারাবোলা। তাহলে অসৎ বুদ্ধি দিয়ে আমরা ইয়াগুলো মনে রাখবো, প্রাসের গতির বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। ওকে, এবার আসো সামনের দিকে যাই। 3টা জিনিসের উপর নির্ভর করে নিক্ষেপণ কোণ, বেগ আর অভিকর্ষ ত্বরণ। এটা কি জিনিস? ধরো আমি যদি একটা প্রাস আঁকি, যে আমি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করতেছি এই বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমি বস্তুটাকে নিক্ষেপ করলাম, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস। তাহলে যে বেগে তুমি নিক্ষেপ করছো ওই বেগটা হচ্ছে তোমার নিক্ষেপণ বেগ। যে কোণে নিক্ষেপ করছে এই কোণটা হচ্ছে নিক্ষেপণ কোণ। আর একটা জিনিস আছে অভিকর্ষ ত্বরণ। এই 3টা জিনিসের উপরেই কোনো একটা প্রাসের গতিপথ নির্ভর করে, এই যে প্যারাবোলা বা অধিবৃত্তাকার গতিপথ। ওকে, এবার আসো কিছু রাশি আছে এই রিলেটেড, যে নিক্ষেপণ বেগ তো দেখাইলাম, প্রক্ষেপণ কোণও দেখাইছি, নিক্ষেপণ বিন্দু হচ্ছে যেই বিন্দু থেকে আমরা নিক্ষেপ করছিলাম ওইটা, আর যে বিন্দুতে গিয়ে পড়বে, মানে প্রাস তো এভাবে আঁকছিলাম যে এটা মনে করো যে প্রাস আমরা নিক্ষেপ করছিলাম এভাবে, তাহলে এটা হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা প্রাসের ক্ষেত্রে, এই কোণটা হচ্ছে নিক্ষেপণ কোণ, এই বেগ যে বেগে মারছো এটা হচ্ছে নিক্ষেপণ বেগ। এই যে বিন্দুটাতে গিয়ে এই বিন্দুটা থেকে শুরু করছে এই বিন্দুটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, আর এই যতটুকু সে দূরত্ব অতিক্রম করছে এতটুকু হচ্ছে রেঞ্জ বা পাল্লা। ঠিক আছে, এটাই প্রক্ষেপণ সীমা বা পাল্লা। বিচরণ পথ মানে ওর টোটাল পথটা, এই টোটাল পথটা হচ্ছে বিচরণ পথ, আর এই টোটাল পথটা যাইতে যতটুকু সময় লাগছে ওটা হচ্ছে বিচরণকাল। এই বিচরণকাল আবার দুই রকম, এই উঠতে হাইয়েস্ট উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগছে প্লাস হাইয়েস্ট উচ্চতা থেকে নামতে যতটুকু সময় লাগছে, এই দুইটা সমষ্টি, মানে উত্থানকাল প্লাস পতনকালের সমান। পারবো আমরা। আসো এখানে সূত্রে, সেটা হচ্ছে আমরা যদি বলি, আমরা 9-10-এ ভালো মতন শিখে আসছিলাম হচ্ছে যে কোনো একটা মানে কি বলে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা উলম্বভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র শিখেছি না? সেক্ষেত্রে আমরা কি শিখছিলাম, যে আমাদের যদি মানে কি বলে তোমার লম্বভাবে পড়ন্ত বস্তু হয় সেক্ষেত্রে আমরা সূত্র পেয়েছিলাম যে এস সমান হচ্ছে মানে সর্বাধিক উচ্চতা এস ইকুয়াল টু কি পেয়েছিলাম, u²/2g, তাই না? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা u²টাকে কি বলতেছি, u² মানে কি, মানে v0² আর কি, v0²/2g পেয়েছিলাম, তাই তো? এখানে v0টাকে আমরা বলতেছি v sin θ। কেন বলতেছি, কারণ আমাদের এই যে, আচ্ছা সরি ছবিটা ভালো হলো না, ভালো ছবি আঁকি। ধরো এটা হচ্ছে তোমার এইচ, এই বরাবর হচ্ছে তোমার বেগ, ভি বেগে তুমি মারছো। প্রত্যেকটা পয়েন্টে, এই গতিপথের প্রত্যেকটা পয়েন্টে ওই ভি বেগের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এটা উলম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ। উলম্ব উপাংশটা হচ্ছে ভি ওয়াই আর আনুভূমিক উপাংশটা হচ্ছে ভি এক্স। এই ভি এক্স মানে কি, ভি এক্স মানে হচ্ছে ভি নট কজ আলফা, আর ভি ওয়াই মানে কি, ভি ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন আলফা। ওকে, ঠিক আছে। এখন আমরা এইখানে মানে আমরা যে পড়ন্ত বস্তু সূত্রগুলো শিখে আসছিলাম, যখন আমরা এই প্রাসের ক্ষেত্রে চিন্তা করব তখন আমরা কি করব, জাস্ট হচ্ছে ভি নটের জায়গায় ভি নট সাইন আলফাটা বসাই দিব, কারণ এখানে আমরা এই যে বেগটা ভি এক্সটা এটা সবসময় ধ্রুবক থাকবে, ভি এক্সটা সবসময় ধ্রুবক, ভি ওয়াইটার চেঞ্জের কারণে আলটিমেটলি প্রাসের গতিপথ চেঞ্জ হচ্ছে, বুঝছো? তাহলে ভি এক্স যেহেতু ধ্রুবক, তাহলে আমরা ওটাকে হিসাব করতেছি না, আমরা এখানে লিখলাম কি ভি নটের জায়গায় কি লিখতেছি, ভি নট সাইন আলফা লিখতেছি। তাহলে ভি নট সাইন আলফা লিখলে তার স্কোয়ার আছে না, হোল স্কোয়ার, তাহলে ভি নট স্কোয়ার সাইন আলফার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা দেখো তোমার হচ্ছে এই সমীকরণটা, ঠিক আছে? সর্বাধিক উচ্চতার সমীকরণ পড়লাম এটা আমরা। আচ্ছা, 90 ডিগ্রি হইলে সাইন 90 ডিগ্রি হলে এটা তো পড়লামই, মেইন প্রথম সূত্রটা দেখছি। সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময় আমরা পড়ছিলাম যে সর্বাধিক উচ্চতা যখন আমরা মানে লম্বভাবে পড়ন্ত বস্তু চিন্তা করি তখন হচ্ছে u/g, তাই না? বা v0/g। তাহলে যখন আমরা সর্বাধিক উচ্চতায় পৌঁছাবো মানে ইয়ার মাধ্যমে, প্রয়াসের মাধ্যমে, তখন এখানে আমরা v0 এর জায়গায় কি লিখবো বলছিলাম কি, v0 সাইন আলফা লিখবো, v0 সাইন আলফা বাই g। এটা হচ্ছে উত্থানকাল, দেখো এই যে মিলছে।
এখন বিচরণকাল যদি বলে, তার মানে উত্থানকাল প্লাস পতনকাল, সেক্ষেত্রে আমরা ওই ইয়ার ক্ষেত্রে কি শিখছিলাম 9-10-এ, যে মানে যখন লম্বভাবে পড়ে তখন আমরা পড়ছিলাম না যে 2v0/g। তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে 2v0 জায়গায় কি লিখবো বলছি, v0 sin আলফা বাই হচ্ছে জি। তাহলে 2v0 sin আলফা বাই জি, এটাই হচ্ছে তোমার, সরি এটা হচ্ছে তোমার বিচরণকালের সূত্র, 2v0 sin আলফা বাই জি, কারণ এটা উত্থানকাল প্লাস পতনকাল দুইটা বোঝাচ্ছে এই জন্য। ওকে, সহজ। আনুভূমিক পাল্লা এইটা শুধু হচ্ছে তোমার আমাদের 9-10-এর সূত্র অনুযায়ী মানবে না, এটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আর সমান কি লিখছে দেখো তো, এই v0 স্কয়ার ঠিক আছে, আমরা হচ্ছে সর্বাধিক উচ্চতার সাথে মিলাচ্ছি, হ্যাঁ v0 স্কয়ার ঠিক আছে। এখানে যে sin 2টা উপরে ছিল না, ওইটারে তুমি কান ধরে নিচে বসাই দিবা, তাহলে কি আসতেছে, সাইন স্কোয়ার ছিল, এখানে সাইনটা নিচে বসাই দিচ্ছি, মানে কি 2 আলফা হয়ে গেছে, নিচে জিটারে বাদ দিয়ে দিচ্ছি, নিচে 2টারে বাদ দিয়ে দিচ্ছি জি এর পাশে। তাহলে আমরা কি বললাম, আবার খেয়াল করো কি বলছি দেখো, আমরা বলছি যে হচ্ছে আমরা বলছি যে আমি এখানে যে হচ্ছে v0 স্কয়ার ছিল এটা এখানেও আছে, এখানে যে 2টা স্কোয়ার হিসেবে ছিল ওটারে জাস্ট কান ধরে নিচে নামাই দিছি, তাহলে সাইন 2 আলফা, আর এই 2টা বাদ দিয়ে দিছি। এটাই হচ্ছে তোমার ইয়ার সূত্র, আনুভূমিক পাল্লার সূত্র। ওকে, ঠিক আছে। এবার আসো সর্বাধিক পাল্লা কখন হবে, যখন হচ্ছে আমাদের এই সাইন, আমরা জানি সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না? সাইন 90 হচ্ছে 1, তার মানে যদি আমি সাইন 2 আলফা সমান 1 করতে পারি তাহলে আমরা সর্বাধিক পাল্লা পাবো, রাইট? এখন সাইন 2 আলফা ইকুয়াল টু 1, তাহলে সাইন আলফা এর মান কত হবে বলো তো, 2 আলফা ইকুয়াল টু সাইন 2 আলফা ইকুয়াল টু 1, মানে সাইন 2 আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি আলফা এর মানটা 45 ডিগ্রি হয়, মানে যদি তুমি 45 ডিগ্রি কোণে মারতে পারো তাহলে সব থেকে দূরে মারতে পারবা, সেই ক্ষেত্রে পাল্লাটা সর্বাধিক হবে। তাহলে সর্বাধিক পাল্লা কখন হবে, আলফা যদি 45 ডিগ্রি হয়। ওকে, সেই ক্ষেত্রে আলফা 45 ডিগ্রি হলে আমাদের এইখানে যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাতে একটা চেঞ্জ চলে আসবে, তাই না? এই ইকুয়েশনটাতে কি চলে আসবে, তুমি এখানে 45 বসায় দেখো, 45 বসাইলে যা আসবে সেটা হচ্ছে, আমি একবারে করে দেখাই। এখানে যখন 45 বসাবো তখন আমাদের কি আসবে, v0 স্কোয়ার ইন্টু, আমরা জানি সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে ওটার স্কোয়ার হয়ে কি হবে 1/2, তাই না? 1/2 ভাগ হচ্ছে 2g, মানে আলটিমেটলি কি আসতেছে, হচ্ছে v0 স্কোয়ার বাই হচ্ছে 4g, তাই তো? এটা আসতেছে, রাইট? এখানে দেখো আমরা যে সর্বাধিক পাল্লা পড়ছিলাম, সর্বাধিক পাল্লার ক্ষেত্রে এখানে আমরা পাইছি কি v0 স্কোয়ার বাই g, তার মানে আলটিমেটলি যখন আমরা 45 ডিগ্রি মানে মারতেছি তখন h সমান কি হয়ে যাচ্ছে, r/4 হচ্ছে না? কেমনে ভাই, এই যে এই r ছিল, এই rটারে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, এইটাই আসতেছে, h আসতেছে, তাই তো? তাহলে 45 ডিগ্রি কোণে যখন মারছি তখন হচ্ছে আমাদের r max, মানে কি বলে h ইকুয়াল টু r/4 আসতেছে, ঠিক আছে? মানে হচ্ছে যখন আমরা 45 ডিগ্রি কোণে মারবো সর্বোচ্চ দূরত্বে যাবে, বাট হচ্ছে আলটিমেটলি হাইটটা কতটুকু, ওই যতটুকু মারছি তার 4/1 হাইট হবে, ছোট্ট হাইট হবে, খুব বেশি হাইট হবে না। আচ্ছা, ঠিক আছে। এবার আসো সামনের দিকে যাই, এগুলা কিছু লাগবে না। এই যে এই সম্পর্কটা আমরা দেখছি, সর্বাধিক উচ্চতা এবং পাল্লার মধ্যে সম্পর্ক, এটা আমরা কেবলই দেখলাম। এবার এখানে ছোটখাটো কিছু ম্যাথ আছে, দেখো একটু বলে যাই দ্রুত। 45 ডিগ্রি কোণে মারলে সর্বাধিক পাল্লা হবে, নিক্ষেপণ কোণ যদি 0 ডিগ্রি হয়, যদি তুমি 0 ডিগ্রি কোণে মারো তাহলে সাইন 0 এর মান কত, 0, তাহলে কোনো পাল্লাই আসবে না, তাহলে পাল্লা সর্বনিম্ন, সহজ কথা। এই পয়েন্টটা কোটি % ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কি বললাম, কোটি % ইম্পর্টেন্ট। এই যে এই পয়েন্টটা, যে নিক্ষেপণ কোণ যদি tan ইনভার্স 4 হয় বা 76 ডিগ্রি হয় তাহলে সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মান সমান হবে। যদি এটা বারবার নিজের মনে রিমাইন্ড করো, tan ইনভার্স 4 হইলে বা 76 ডিগ্রি হলে নিক্ষেপণ কোণের মান সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লার সমান হবে, ঠিক আছে? তার মানে সেই ক্ষেত্রে তুমি যতটা দূরত্ব ক্রস করতেছে অতটাই হচ্ছে হাইট পাচ্ছে। ওকে, তার মানে সেক্ষেত্রে এইচ আর আর পরস্পর সমান হবে। ক্লিয়ার? ওকে, কত মানের ক্ষেত্রে, মানে কোনটার মান কত, 76 ডিগ্রি বা tan ইনভার্স 4, মনে থাকবে? আচ্ছা, এবার আসো সামনের দিকে যাই। নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব হচ্ছে r = 0, কারণ নিক্ষিপ্ত বস্তু যেটা ওটা কি হচ্ছে, ওকে আচ্ছা, এই যে আমি লাইনটা বাদ দিচ্ছি, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব 0। যদি তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তাহলে কি বস্তুর আনুভূমিক বরাবর কোনো দূরত্ব অতিক্রম করলো না, সেক্ষেত্রে r = 0 হবে, সহজ কথা। আচ্ছা, এই যে যখন সর্বাধিক আনুভূমিক পাল্লা r হয় তখন সর্বোচ্চ উচ্চতা হবে r/4, পড়ছি। 45 ডিগ্রিতে মারা হলে পাল্লার লম্ব উচ্চতা 4 গুণ হবে, এটাও পড়লাম। ওকে, সর্বাধিক উচ্চতা হচ্ছে আদিবেগের বর্গের সমানুপাতিক, দেখছিলাম না v0 স্কোয়ার sin স্কোয়ার ছিল, তাহলে আদিবেগের বর্গের সমানুপাতিক, দেখছি তো এটা। আচ্ছা, একই ভরের দুইটা বস্তুকে
যদি তুমি 60° 30° কোণে মারো প্রক্ষেপণ সীমা বা পাল্লা সমান হবে। কেন বলো তো? কারণ sin 2 আলফা ছিল এখানে, এজন্য sin 2 আলফা মানে যখন আমরা sin 2 × 30 করতেছি 60 আসতেছে, sin 60 এর মান কত? √3/2। আবার তুমি যখন হচ্ছে করবা sin 120° হিসাব করবা তখনও দেখবা যে ওর মানটা আসতেছে √3/2, এই জন্য ওই দুটা পরস্পর সমান। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবা, বুঝছো? সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে প্রাস যখন আমরা নিক্ষেপ করছি, এটা মনে করো প্রাস ছিল, প্রাস যখন আমরা নিক্ষেপ করছি এই নিক্ষেপণ বিন্দুতে আমাদের এইটা হাইয়েস্ট পয়েন্ট না, হাইয়েস্ট পয়েন্টে এইখানে এই বরাবর যে উপাংশটা মানে Vx, যেটা Vx 0, সরি Vx তো সবসময় V0 cos আলফা, Vx সেম সবসময় হচ্ছে V0 cos আলফা, বাট হচ্ছে এইখানে যে আমাদের উলম্ব উপাংশটা Vy, এটার মান 0, মানে কোনো উলম্ব উপাংশ নাই সর্বাধিক উচ্চতায়। তার মানে সর্বাধিক উচ্চতায় গতিটা কেমন? একমাত্রিক। তাহলে প্রাসের গতি সর্বাধিক উচ্চতায়, প্রাসের গতি তো দ্বিমাত্রিক, ওই যে অসৎ বৌদির দিতে কি ছিল? দ্বিমাত্রিক। কিন্তু যদি বলে সর্বাধিক উচ্চতায় গতি কেমন, তাহলে হচ্ছে একমাত্রিক, কারণ এখানে কোনো Vy নাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র g ত্বরণ কাজ করতেছে আর বেগটা হচ্ছে এই Vx। তার মানে দেখো Vx আর g এর মধ্যবর্তী কোণটা কত? 90° না? তাহলে ত্বরণ আর বেগের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90°। ওকে, তাহলে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90° এবং উলম্ব উপাংশ 0। এটাই আমরা এতক্ষণ ধরে পড়লাম। ঠিক আছে, আর আমরা জানি যে নিক্ষিপ্ত কোনো বস্তুর উড্ডয়নকাল বস্তুর উত্থানকাল বা পতনকালের দ্বিগুণ হবে। সিম্পল কথাবার্তা, উড্ডয়নকাল হচ্ছে বা উত্থানকাল, পতনকালের দ্বিগুণ হবে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল মানে হচ্ছে তার যত সময় সে হাওয়ায় ছিল, সেটা উত্থানকাল যতটুকু সময় উঠছে প্লাস যতটুকু সময় পড়ছে, দুইটার সমষ্টি, তাই না? 2V0 sin আলফা বাই g পড়ছিলাম আমরা। ওকে, এবার আসো পরন্ত বস্তুর সূত্র কে দিছে? গ্যালিলিও দিছে, তাই না? পরন্ত বস্তুর কয়টা সূত্র আছে? তিনটা সূত্র আবিষ্কার করছেন কে? আবিষ্কার বললে বলবো গ্যালিলিও, প্রমাণ বললে বলবো নিউটন। খেয়াল রাখো, প্রমাণের নতে নিউটন, আর আবিষ্কার কে করছে? গ্যালিলিও। আবিষ্কার করছে কে? গ্যালিলিও। প্রমাণ করছে নিউটন। আসো, তিনটা শর্ত আছে। তিনটা শর্ত কি কি? বায়ুশূন্য স্থানে হইতে হবে, আদিবেগ 0 হইতে হবে, উচ্চতা সেম হইতে হবে। তুমি যেখান থেকে মারবা আদিবেগ থাকা যাবে না, তুমি জাস্ট ছেড়ে দিবা, উচ্চতা সেম হবে এবং হচ্ছে কোনো মানে বায়ু থাকবে না আর কি, বায়ুশূন্য স্থান। ওকে, তাহলে এবার মিলাও। প্রথম সূত্র কি বলছে? একই উচ্চতায় স্থির অবস্থান হতে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। মানে যদি আমি এই পেন আর এই ফোনটাকে যদি আমি একই উচ্চতা থেকে ফেলে দিতাম, এখানে যদি কোনো বাতাস না থাকতো, আলটিমেটলি দুইটা একই সাথে মাটিতে পড়তো। এটাই বলতেছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। তাহলে বেগ হচ্ছে ডিরেক্টলি সময় সমানুপাতিক। তাহলে বেগ আর সময়ের অনুপাতটা 1:2:3 এর মানে বেগের অনুপাত যদি 1:2:3 হয়, সময়ের অনুপাত সেক্ষেত্রে বেগের অনুপাতও 1:2:3 হয়। সহজ কথা। কিন্তু যদি হচ্ছে বলতেছে যে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে সময়ের অনুপাত যদি 1:2:3 হয়, দূরত্বের অনুপাত কি হবে? 1:4:9। এটা খেয়াল রাখো, এই জিনিসটা খেয়াল রাখলে মোটামুটি সহজ আছে। আচ্ছা, এবার আমরা যাই সামনের দিকে। ওকে, এগুলা সব পড়ে ফেলছি, এগুলা আমরা একটু আগেই পড়ে ফেলছি, মানে যখন হচ্ছে প্রাসের সূত্র পড়ছিলাম তখনই আমরা পড়ছি এগুলা পারবা। গিনিপালক পরীক্ষা প্রথম কে করছে? নিউটন। তাহলে নিউটন হচ্ছে প্রমাণ করছে, আর আবিষ্কার কে করছে? গ্যালিলিও। সুষম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার গতি মানে কি? বৃত্তপথে চলমান কোন একটা বস্তু কণার গতি হচ্ছে সুষম বৃত্তাকার গতি, তাই তো? মানে ধরো একটা বস্তু চলতেছে কিভাবে, সাপোজ কোন একটা বস্তু, আমি একটা বৃত্ত আঁকি, তাহলে একটা বস্তু চলতেছে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি। এবং এই বৃত্তাকার গতিতে ওর যে কৌণিক বেগ, ওইটা কি? কৌণিক বেগটা সবসময় সেম আছে, তাই তো? কৌণিক বেগটা সবসময় সেম আছে, বাট ওটা কি ওর যে রৈখিক বেগ, ওটা কি সেম আছে? রৈখিক বেগ সেম নাই, কারণ আমরা জানি রৈখিক বেগ বা বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে মান বা দিক কোনো একটা চেঞ্জ হইলেই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে তো প্রতি মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে রৈখিক বেগের, তাহলে কি সেম থাকবে? রৈখিক বেগ সেম থাকবে না। রৈখিক বেগটা স্পর্শক বরাবর প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে কৌণিক বেগটা সেম থাকে প্রত্যেক সেকেন্ডে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমি বললাম যে কৌণিক বেগ ধ্রুবক, কি বলছি? কৌণিক বেগ বা ওমেগা এটা হচ্ছে ধ্রুবক। কৌণিক বেগ যদি ধ্রুবক হয়, তাহলে কৌণিক বেগের যে মানে চেঞ্জ, ওইটা কি? 0 হবে। কৌণিক বেগ ধ্রুবক, তাহলে কৌণিক সময়ের সাথে কৌণিক বেগের চেঞ্জটা 0 হবে। সময়ের সাথে কৌণিক বেগের চেঞ্জ মানে কি? কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণ 0। রৈখিক বেগের দিক পরিবর্তন হবে, সমদ্রুতি বলতে কৌণিক বেগ বোঝাচ্ছে এখানে। আচ্ছা,
কিন্তু এর কৌণিক ত্বরণ শূন্য, কিন্তু এর নিজস্ব একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে, মানে এই কেন্দ্র বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, যার জন্য একটা কেন্দ্রমুখী ত্বরণও আছে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ থাকে এবং ত্বরণের অভিমুখ কি বৃত্তের কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? শূন্য। এটা একদম মানে পেইড কোয়েশ্চেন। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। ঠিক আছে, আচ্ছা ওকে। কারণ এখানে কোনো সরণ হয় না, তাই না? সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে হইতে হবে, কিন্তু এখানে কি সরণ হওয়ার অপশন আছে কোনো? সরণ কেমনে হবে? দিকই তো চেঞ্জ হয়ে যাচ্ছে বেগের। তাহলে সরণ শূন্য হইলে কৃতকাজ শূন্য হয়ে যাবে। ওকে, এগুলো আমরা পারবো, মানে সহজ সহজ কথায় আছে, পারবা, সমস্যা নাই। সামনের দিকে যাও। এটা একটু খেয়াল করো যে স্পর্শক বরাবর যে ত্বরণ, ওটার আমরা কি বলি? স্পর্শী ত্বরণ। আর গরু দ্বারা ধান মারার ক্ষেত্রে সর্বাধিক বেগে দৌড়াইতে হয় দূরবর্তী গরুকে। কেন? দূরবর্তী গরুকে সর্বাধিক বেগে দৌড়াইতে হয়, আদারওয়াইজ ও হচ্ছে মানে ঠিক মতন ঘুরতে পারবে না। তাহলে দূরবর্তী গরুকে সব থেকে বেগে দৌড়াইতে হবে। আচ্ছা ওকে, এবার আসো কৌণিক সরণ। এখানে কিছু কি বলছে দেখো, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এগুলোর সংজ্ঞাগুলো একটু দেখা লাগবে। আসো আমরা তিনটা একসাথে পড়ি। সেটা হচ্ছে ওকে, কৌণিক সরণ জিনিসটা হচ্ছে কি আমাদের সরণের মতোই। তার আগে আমরা সংজ্ঞাগুলো দেখি। কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে একক সময় নির্দিষ্ট দূরত্ব, একক সময়ে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সেটাই আমাদের কৌণিক বেগ। কোনো একটা বস্তু কণা একক সময় যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ওটাকে কি বললাম? কৌণিক বেগ বলছি, তাই তো? একক সময় যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ওটা হচ্ছে কৌণিক বেগ। আর কৌণিক ত্বরণের সংজ্ঞাটা কি ছিল দেখো? কৌণিক ত্বরণের সংজ্ঞাটার পরেই আছে, কই এই যে, আমি একবারে দেখাচ্ছি। আচ্ছা এখানে সংজ্ঞা লেখা নাই। কৌণিক ত্বরণ কি? একক সময়ে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন, তাই না? কৌণিক বেগের পরিবর্তনটা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা এবার এই তিনটা জিনিস আমরা একটু একসাথে পড়ি। সেটা হচ্ছে এই ফাঁকা জায়গা আমরা একটু লিখি। আচ্ছা আসো, সেটা হচ্ছে কৌণিক বেগ, সরণ, বেগ আর ত্বরণ, তাই তো? কৌণিক সরণ, প্রথমে আসো কৌণিক সরণ। কৌণিক সরণকে কি দিয়ে প্রকাশ করি আমরা? কৌণিক সরণ আমি পুরাটা লিখলাম না, কৌণিক বেগ আর হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা কৌণিক সরণকে কি দিয়ে প্রকাশ করি আমরা? কৌণিক সরণকে প্রকাশ করি হচ্ছে সিম্পলি আমরা কৌণিক সরণকে এস দিয়েও লিখতে পারি, আর মানে ডিরেক্ট বাংলায়ও লেখা হয়। আচ্ছা কৌণিক বেগকে কি দিয়ে লেখা হয়? ওমেগা দিয়ে লেখা হয়। কৌণিক ত্বরণকে আলফা দিয়ে লেখা হয়, তাই তো? কৌণিক সরণের এককটা কি? কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড, প্রচলিত একক। কৌণিক ত্বরণের এককটা কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে। আচ্ছা এবার আসো যে হচ্ছে এর মাত্রা কি? মাত্রা হচ্ছে সিম্পলি কৌণিক ত্বরণের কোনো সরণের কোনো মাত্রা নাই, কারণ রেডিয়ানের জন্য কোনো মাত্রা নাই। কৌণিক বেগের মাত্রা কি হবে? রেডিয়ানের যেহেতু কোনো মাত্রা নাই, তাহলে এস এর জন্য পার এস মানে পার সেকেন্ড, এর জন্য মাত্রা কি হবে? পার টি। তাহলে কৌণিক বেগের মাত্রা হচ্ছে পার টি, এটার কি হবে? পার টি স্কোয়ার। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি তিনটা রাশি। এখন তোমাকে এখান থেকে জানতে হবে যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 57.3 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কত? উল্টাটা আর কি। ওকে, মানে এখানে হচ্ছে 360 বাই হচ্ছে 2 পাই, এক্ষেত্রে 2 পাই বাই 360 ডিগ্রি, এটা পারলেই হবে। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। 1 ঘূর্ণন মানে হচ্ছে একটা রেভলিউশন, একটা ঘূর্ণন মানে একটা রেভলিউশন, তার মানে 2 পাই রেডিয়ান। একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। সহজ কথা, 360 ডিগ্রিতে বললে 360 ডিগ্রি। ওকে, রেডিয়ানের সংজ্ঞা দেখছো যে কৌণিক সরণের সংজ্ঞা, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, এটা একটা বৃত্ত। এখন আমরা একটা চাপ নিলাম, এই চাপটা হচ্ছে ব্যাসার্ধের সমান, মানে এই চাপের দৈর্ঘ্য যতটুকু, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই ব্যাসার্ধের সমান। তো এরকম হয়, তাহলে এই মধ্যবর্তী কোণটারে আমরা রেডিয়ান বলতে পারি। কৌণিক বেগের আরো কিছু একক আছে। প্রচলিত এককটা দেখছিলাম রেডিয়ান পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড বলে। ইঞ্জিনিয়ারিং এককে কি আছে? রেভলিউশন পার মিনিট বা আরপিএম, এটা দেখছি আমরা। ওকে আচ্ছা, এটা দেখো যে কৌণিক সরণের একটা দেওয়া আছে, মানে সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, মানে 2 পাই বাই টি বা 2 পাই এন আমরা বলতে পারি। ওকে, এবার এটা এখানে চলে আসো। ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগ কত বলো তো? ঘন্টার কাটা, মিনিটের কাটা আর হচ্ছে সেকেন্ডের কাটা। ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কৌণিক বেগ, আমরা সেকেন্ডের কাটাটা বের করি। কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে
2π/n, তাই তো? মানে সে একবার ঘূর্ণনে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। ওইটা আমি কি একটা জিনিস মিস করে আসছি না? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি বললাম যে টি সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2π/n, তাই না? আচ্ছা, তার মানে সে একবার ঘুরতে কতটুকু নিচ্ছে, সে একবার ঘুরতে কতটুকু সময় নিচ্ছে, ওইটাই হচ্ছে তোমার কৌণিক বেগ। তাহলে ওমেগা ইকুয়াল টু 2π/n। এখন আসলে তাহলে একবার ঘুরবে, আচ্ছা সরি n ইন্টু টি, মানে তার সময়টা আর কি, তাই তো? তাহলে 2π/n একবার ঘুরতে, মানে সেকেন্ডের কাটা একবার ঘুরে তার আগের পজিশনে কখন আসবে? 1 মিনিট পরে, তাহলে 60 সেকেন্ড পরে, তার মানে হচ্ছে π/30 হবে। ঠিক আছে, যদি মিনিটের কাটা হয়, মিনিটের কাটা কি করবে? সে একবার ঘুরে তার আগের পজিশনে আসবে কখন? 1 ঘন্টা পরে গিয়ে, তাই না? তাহলে কত সময় পরে? 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, তাই তো? নিচে যদি 36 থাকতো তাহলে কেটে কাটাকাটি হয়ে π/1800 হতো। আর ঘন্টার কাটা কি হবে? ঘন্টার কাটা হচ্ছে সে একবার ঘুরে আসতেছে কখন? একবার ঘুরে আসতেছে হচ্ছে 12 ঘন্টা পরে, তাই না? তার মানে এখানে 12 গুণ করে দিতে হতো আরো, আলটিমেটলি একটা অনেক বড় একক আসছে, এখানে হচ্ছে মিনিটে করছে। তার মানে জাস্ট হচ্ছে ওই, মানে আমাদের ক্যালকুলেশনটা তখন এরকম হতো যে 2π/1 ইন্টু 3600, এটা হচ্ছে 1 ঘন্টা, সাথে 12 গুণ করতাম আমরা। আর মিনিট যেহেতু বলে দিছে, যদি মিনিট পার মিনিটে হিসাব করতে বলতো তখন আমরা এখানে আবার 60 দিয়ে গুণ করে দিতাম। এটা ক্যালকুলেশন করেই π/360 রেডিয়ান পার মিনিট পাওয়া গেছে। লাগবে কোনটা? লাগবে হচ্ছে এটা। সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাটার পার্থক্যের অনুপাত হচ্ছে 720/12:1। তাহলে তোমাকে এখানে অপশানে চেঞ্জ করে দিতে পারে, একটু চেঞ্জ করে দিতে পারে যে মিনিট ইস্টু ঘন্টা না দিয়ে এখানে তোমার ঘন্টা ইস্টু মিনিট ইস্টু সেকেন্ড দিতে পারে, একটু খেয়াল করে দেখাবা। ওকে, মিনিটের কাটার দৈর্ঘ্য বাড়ালে রৈখিক বেগ বাড়ে, কৌণিক বেগ স্থির থাকে। এটা তেমন কিছু ইম্পর্টেন্ট না। আমরা চলে যাই সামনের দিকে, যে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কি জিনিস? কৌণিক ত্বরণকে বলছিলাম যে আলফা দিয়ে প্রকাশ করা যায় না? ওকে, কৌণিক ত্বরণ এই যে ডেল, মানে কি বলে, কৌণিক বেগের পরিবর্তনের হার। আচ্ছা, আর একটা জিনিস আমরা পড়ছি, আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে রৈখিক বেগের ক্ষেত্রে আমরা রৈখিক বেগ যেটা ছিল, রৈখিক বেগ ভি সমান আমরা বলতে পারি, রৈখিক বেগ ভি সমান আমরা বলতে পারি হচ্ছে, ও সরি, ভি সমান আমরা কি বলতে পারি? ভি সমান বলতে পারি হচ্ছে ওমেগা ক্রস আর, তাই তো? আর এইটার ক্ষেত্রে আমাদের যে রৈখিক ত্বরণ, এটার ক্ষেত্রে বলতে পারি এ সমান হচ্ছে আলফা ক্রস আর। ওকে, তার মানে এ সমান আলটিমেটলি আর আলফা পাই এখান থেকে। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করবে, এটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 0। দুইটা সমীকরণ আছে কেন্দ্রমুখী ত্বরণের, যে হচ্ছে এ সমান ওমেগা স্কোয়ার আর, এবং এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার আর কে বলা যায় যে ভি স্কোয়ার বাই আর। কেন? কারণ হচ্ছে আমরা যখন ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ওই যে একটু আগে দেখলাম যে ভি সমান ওমেগা ক্রস আর, তাহলে আলটিমেটলি বলা যায় কি ওমেগা সমান ভি বাই আর। তো ওখান থেকে আসছে এটা, এবং আমি এটা ছিল কেন্দ্রমুখী ত্বরণ। এখন যদি কেন্দ্রমুখী বল বলে, জাস্ট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সাথে আমরা ভর গুণ করবো, তাহলে এম ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ, তার মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। এখন পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে এই লাইনটা, লাস্টের লাইনটা, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কেন কৃত কাজ 0? অলরেডি বলছি যে আমাদের এখানে কোনো স্মরণ হচ্ছে না। স্মরণটা মানে এইভাবে যেটা যাচ্ছিল, রৈখিক বেগই তো মানে ঠিক নাই, বেগের তো ঠিক নাই, বেগের দিক চেঞ্জ হয় না, আলটিমেটলি স্মরণ তো থাকতেছে না, তাই না? স্মরণ হতে গেলে একটা নির্দিষ্ট দিকে দূরত্ব চেঞ্জ হওয়া লাগবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। ওকে, তাহলে আমাদের এই অধ্যায় মোটামুটি কমপ্লিট, তাই তো? কিরে, ওকে, এই অধ্যায় আমাদের মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু নিজেরা দেখবা। এইটা দেখো, সেটা হচ্ছে এস দূরত্ব কোনো একটা বুলেট, আমরা বলছিলাম যে যদি হচ্ছে বুলেটের বেগ দ্বিগুণ করি তাহলে বুলেট হচ্ছে 4 গুণ ডুববে, তাই না? এখন মনে করো যে এস দূরত্ব অতিক্রম করার পরে যদি আমি বেগ অর্ধেক করি, তাহলে আর কতটুকু যাবে? বাকি s/3 দূরত্ব অতিক্রম করবে। ওকে, ঠিক আছে, আমাদের গতিবিদ্যা শেষ। এবার আসি ভৌত জগৎ ও পরিমাপ। ছোট্ট অধ্যায়, আমরা দ্রুত পড়বো, খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভৌত জগতের যদি বলে যে ভৌত জগতের উপাদান কি কি আছে, নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয়। আচ্ছা, ভৌত জগতের উপাদান হচ্ছে 4টা, এরা নিউটনিয়ান বলবিদ্যায় কোনো চেঞ্জ আসবে না। কি কি আছে? স্থান, কাল, ভর, শক্তি। ভর শক্তি সমীকরণ পড়ছি না, ভর শক্তি তো আছে, সাথে স্থান আর কাল, সহজ।
কোনটাকে ভাঙলে কি পাওয়া যায়, এখানে লেস ইম্পর্টেন্ট কথা, অ্যানথ্রোপোমেট্রি মানে মানবদেহের পরিমাপ সম্পর্কিত বিজ্ঞান। তো মানব নৃতত্ত্ব বিষয়ক বিজ্ঞান, মানবদেহ পরিমাপ সম্পর্কিত বিজ্ঞান, এটা কি ফিজিক্সের মধ্যে আছে? নাই তো। অ্যানথ্রোপোমেট্রি পদার্থবিজ্ঞানের ভিতরে পড়ে না। ওকে, নেক্সট আসো। প্রত্যেকটা পদার্থের একটা কিছু সাধারণ ধর্ম থাকে, যেমন ওজন, বিস্তৃতি, রোধ, সব পদার্থের সাধারণ ধর্ম। কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে স্থিতিস্থাপকতা, দৃঢ়তা বা ভঙ্গুরতা। তরল পদার্থের ক্ষেত্রে কোনটা? পৃষ্ঠটান, তলটান। শুধু তরল পদার্থ হচ্ছে পৃষ্ঠটান বা তলটান। যদি বলি তরল আর বায়ু পদার্থের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সান্দ্রতা। এই সান্দ্রতা আবার কঠিন পদার্থের বৈশিষ্ট্য না। বুঝা গেছে? তাহলে কঠিন পদার্থের এই তিনটা, শুধু তরল পদার্থের এই দুইটা, তরল এবং বায়বীয় পদার্থের হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে? ওকে, এরপরে যে ছকটা আছে, এই ছকটা একবার চোখ বুলাবা, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। তারপরেও এখান থেকে পড়বা হচ্ছে এটা ইসিজি কি করা হয়, হৃৎপিণ্ডের সমস্যা বোঝার জন্য আমরা ইসিজি করি। আল্ট্রাসাউন্ড দিয়ে হচ্ছে জমাট রক্তের অবস্থান বোঝা যায়। এমআরআই দিয়ে কি বোঝা যায়? কোনো একটা মস্তিষ্কের ক্ষত নির্ণয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মস্তিষ্কের ক্ষত নির্ণয় হচ্ছে এমআরআই করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই তো এগুলো পারলেই হবে। আর হচ্ছে দাঁতের রোগ নির্ণয় বা স্থানচ্যুত হাড় নির্ণয় কোনটা করি? এক্সরে করি, তাই না? এগুলো একদম সহজ জিনিস। ওকে, দেন আসো যে হচ্ছে পদার্থবিজ্ঞানের বাস্তব প্রয়োগ কি কি আছে, যে কোন যন্ত্রে কোন কি কাজে লাগানো হয়েছে বা কোন হচ্ছে নীতি কাজে লাগানো হয়েছে, এটারই একটা ব্যাখ্যা এখানে লিখছে। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তেমন কিছুই না এখানে, জাস্ট এখান থেকে দেখবা কি, এখান থেকে দেখবা হচ্ছে এটা কই জেনারেটর এবং ট্রান্সফরমার তড়িৎ চুম্বক আবেশ ইউজ করা, জেনারেটর ট্রান্সফরমারে তড়িৎ চুম্বক আবেশ ইউজ করা হয়। দেন হচ্ছে থাইরয়েড ক্যান্সার চিকিৎসায় কোনটা আমরা ব্যবহার করি? রেডিও আইসোটোপ আয়োডিন। আয়োডিন হচ্ছে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ওকে, তারপরে একটা আসো, গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? সেক্সট্যান্ট যন্ত্র। আচ্ছা, এবার আসি নিচের দিকে। লেজারের ফুল মিনিং আছে, একটু রিডিং দিয়ে রাখবো। প্রত্যেকটা জিনিস মাপার জন্য কিছু যন্ত্র আছে, যেমন বায়ুর চাপ মাপা হয় কি? ব্যারোমিটার দিয়ে। তো আমি মনে রাখতাম বায়ুর চাপ ব্যারোমিটার, বায়ুর চাপ ব্যারোমিটার, এভাবে সহজে মনে রাখা যায়। উষ্ণতা বা তাপমাত্রা মাপবো কি দিয়ে? তাপমাত্রা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে বায়ুর চাপ ব্যারোমিটার, তাপমাত্রা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। আর হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, কতটুকু জলীয় বাষ্প আছে, এটা কি দিয়ে প্রকাশ করা যায়? হাইগ্রোমিটার দিয়ে। জলীয় বাষ্প বা আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ভালো করে খেয়াল করো, তাহলে আর্দ্রতা মাপতেছি কি দিয়ে? আমি আর্দ্রতা মাপতেছি হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে, আর্দ্রতা মাপতেছি হাইগ্রোমিটার দিয়ে, তাই তো? আরেকটা মিটার আছে, সেটা হচ্ছে হাইড্রোমিটার, আমরা একটু পরে দেখবো হাইড্রোমিটার কিসে লাগবে। ভূমিকম্প মাপবা কি দিয়ে? সিসমোগ্রাফ দিয়ে। তাহলে আমরা পড়ছিলাম সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে গ্রহ নক্ষত্রের দূরত্ব হিসাব করা হয়, সিসমোগ্রাফ দিয়ে কি করা হয়? ভূমিকম্প মাপা হয়, হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়। ওকে, স্টেরোমিটার দিয়ে পাতলা তলের পুরুত্ব বা বক্রতলের ব্যাসার্ধ পরিমাপ করে, আমরা সবাই প্র্যাকটিক্যাল করছি, পারি আমরা। এবার আসো, ঘনত্ব নির্ণয় করা হয় কি দিয়ে? দেখো তো, হাইড্রোমিটার। কেন? কারণ ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি লাগবে? হাইগ্রোমিটার লাগবে বা ডেনসিটি মিটার লাগবে। আর এটা ছিল কি? হাইড্রোমিটার। হাইগ্রো দিয়ে কি মাপবো? হাইগ্রো দিয়ে মাপবো জলীয় বাষ্প অথবা আর্দ্রতা। এই দুটা জিনিস ভালো করে খেয়াল করো, একটা কিন্তু হাইড্রো আর একটা হচ্ছে হাইগ্রো। আচ্ছা, সূক্ষ্ম সময় মাপতে গেলে ক্রেনোমিটার নিতে হবে। আর গতি মাপার যন্ত্র হচ্ছে স্পিডোমিটার। বেগ মাপবো ভেলাটোমিটার দিয়ে। বিকিরণ মাপবো, বিকিরণ মানে কি? রেডিয়েশন, তাহলে রেডিওমিটার ইউজ করবো। কম্পাঙ্ক হচ্ছে সনোমিটার দিয়ে মাপবো, এটা নবম অধ্যায়ে আছে। রোধ মাপা হয় ওহম মিটার, সহজ কথা। তাপ মাপা হয় কি দিয়ে? ক্যালোরিমিটার দিয়ে। ত্বরণ মাপা হয় অ্যাক্সিলারোমিটার দিয়ে, মানে যেহেতু অ্যাক্সিলারেশন ওর ইংলিশ। এইটা লাগবে পদার্থবিজ্ঞানের স্তম্ভ সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো কি কি বলতেছি। কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হচ্ছে ওই বিষয় সম্পর্কে একটা ধারণা। তাহলে ধারণা মানে কি? ধারণা মানে কোনো কিছু সম্পর্কে তুমি একটা তোমার মনের মধ্যে একটা উপলব্ধি আসছে, সেটা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, বাট জেনারেল একটা উপলব্ধি আসছে বা জেনারেল একটা বোধগম্যতা হয়েছে, তাহলে ওইটা কি? ধারণা। ওকে, আর কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের জন্য তুমি যে অনুমিত সিদ্ধান্ত নাও, মানে তুমি অনুসন্ধান করবা তার আগে তুমি একটা জিনিস কল্পনা করে নিছো বা অনুমান করে নিছো, ওইটা কি? অনুকল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত নেওয়া হয়, এটা হচ্ছে অনুকল্প। অনুকল্প গেল। এবার আসো যে স্বীকার্য। স্বীকার্য হচ্ছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে আমরা কি বলি? স্বীকার্য। অর্থাৎ আমি কোনো প্রমাণ বা প্রুফ রাখতেছি, মানে জানি না, বিনা প্রমাণে আমি একটা জিনিস স্বীকার করে নিছি, এটা হচ্ছে স্বীকার্য। সহজ কথা এগুলা। দেন ভিত্তি দেখলেই কি দেখাবো? জানো? ভিত্তি নীতি মিলাই ভিত্তি দেখলেই দেখাবো হচ্ছে নীতি। তাহলে কোনো সাধারণ সূত্র, যেসব সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি, তাদেরকে আমরা কি বলবো?
নীতি। সহজ কথা, তাহলে কোনো কিছুর মানে বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি হচ্ছে তাদের নীতি। নীতি আসলে জিনিসটা কি, যে আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ। এবং এর এক্সাম্পল দেখো, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা একটা নীতি, এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি। তারপরে অপসারিত পানির ওজন বস্তুর হারানো ওজনের সমান, ওই যে আর্কিমিডিস যেটা আবিষ্কার করছিল ওইটাও একটা নীতি। হারানো তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, এটা একটা নীতি। মানে যদি আমরা একটা ঠান্ডা বস্তু একটা গরম বস্তুকে নিয়ে যাই কাছাকাছি, তাহলে ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করবে গরম বস্তু থেকে, ওই তাপটা হচ্ছে পরস্পর সমান। ওকে, আর একটা জিনিস আছে আমাদের এরপরে তত্ত্ব, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। তাহলে আমরা একটা অনুকল্প নিছিলাম শুরুতে, দেখো পরীক্ষা, আচ্ছা কই অনুকল্প, অনুকল্প হচ্ছে এই যে যখনই আমরা কি করছিলাম, যে কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের জন্য একটা অনুমিত সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে একটা জিনিস আমরা অনুমান করছিলাম, ওইটা কি ছিল অনুকল্প। এবার ওই অনুমানটা ঠিক আছে, মনে করো পরীক্ষার সাহায্যে তুমি ওটা প্রমাণ করে ফেলছো যে তোমার অনুমানটা ঠিক আছে, তখন তুমি সেটা কি বলবা, তখন বলবা তত্ত্ব। তাহলে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়, তত্ত্ব বলা হয়। ওকে, তত্ত্ব গড়ে ওঠে কি নিয়ে, অনুকল্প নিয়ে। অনুকল্প প্লাস নিয়ম ইকুয়াল টু তত্ত্ব। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে তত্ত্ব বলে, এটা অনুশীলনের প্রশ্ন। আচ্ছা ওকে, এরপরে আসি যে তত্ত্বর যে তুমি যে সিদ্ধান্তটা পাইলা, ওটাকে যখন তুমি বিজ্ঞানের মানে গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে বা একটা উক্তির মাধ্যমে প্রকাশ করবা, তখন তুমি সেটাকে কি বলতেছো, তখন তুমি বলতেছো বৈজ্ঞানিক সূত্র। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পদার্থবিজ্ঞানের ভৌত রাশি জানি আমরা, 7টা ভৌত রাশি আছে। একক ভৌত রাশির এককগুলা তো নিশ্চয়ই পারি সবাই নাকি। এর ভিতরে ভৌত রাশির একককে 3টা মাত্র এককের দিয়ে আমরা মূল একক দিয়ে প্রকাশ করতে পারি, ওই 3টাকে বলা হচ্ছে মৌলিক একক। কি কি, দৈর্ঘ্য ভর সময়, 3টা দিয়ে সবগুলারে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন কিছু সংজ্ঞা লেখা আছে, কেলভিনের সংজ্ঞা মনে রাখবা, যে ত্রৈধবিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। মানে ত্রৈধবিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে বলা হয় কি 1 কেলভিন। আচ্ছা বলো তো পরম তাপমাত্রার মান কত? পরম তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, তাই না? আর ও কে দিয়ে আমরা বুঝি। আর হচ্ছে কেলভিন কি বলে তোমার, এমনিতে ত্রৈধবিন্দু তাপমাত্রা বললে 273.16 এত কেলভিন আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, যে মিটারের একটা সংজ্ঞা লিখছে, 90% প্লাটিনাম 10% ইরিডিয়াম, একটা সংকর ধাতুর একটা 2টা নির্দিষ্ট বিন্দু মধ্যবর্তী দূরত্বকে আমরা মিটার বলতাম, তাই না? মোল হচ্ছে যে কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভরকে কি বলে? 1 মোল বলে। এগুলো সব বাচ্চাকালে পড়ে আসছি আমরা, এগুলো সব পারি। এখানে আসো দেখো এককের পদ্ধতি, প্রথমে আসো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি আমরা জানি সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, দৈর্ঘ্য ভর সময়ের একক। সহজ কথা, এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড, দৈর্ঘ্য ভর সময়ের একক এমকেএস পদ্ধতিতে। সিজিএস এককের আরো কিছু নাম আছে, এই নামগুলো একটু দেখা লাগবে। কি কি নাম আছে দেখো, যেটা সিজিএস একক ওইটার একটা নাম আছে মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি বা সিজিএস পদ্ধতি বা দশমিক পদ্ধতি। 4টা নাম কি বলছি, মেট্রিক পদ্ধতি, ফ্রেঞ্চ পদ্ধতি, সিজিএস অথবা দশমিক পদ্ধতি। 4টা নাম বলছি, মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি বা সিজিএস বা দশমিক পদ্ধতি। ওকে ঠিক আছে, এবার আসো, এই যে এস এককগুলো লেখা আছে সবগুলাই আমরা পারি, তাই না? দীপন তীব্রতাটার ক্যান্ডেলা কোন? দ্বিমাত্রিক কোণ একক কি? রেডিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিমাত্রিক কোণ একক হচ্ছে রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ত্রিমাত্রিক হলে স্টেরেডিয়ান, দ্বিমাত্রিক হলে রেডিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়। ওকে এরপরে আসো, যে হচ্ছে আরেকটা একক আছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, তার সাথে মানে এমকেএস এর সাথে একটা নতুন নিচে এ, মানে এমকেএস এ পদ্ধতি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আমরা যাই সামনের দিকে, এগুলা সব পারবো, খুব বেশি কঠিন কিছুই না, এগুলো সব পড়া আছে আমাদের। শুধু এখানে দেখবো হচ্ছে এইগুলা 1 এক্সরে ইউনিট মানে 10⁻⁻13 মিটার, আর ফার্মি মানে -15। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত বলো তো? 9.289 × 10⁻7 এত মাইল। ঠিক আছে, ওকে, বা 1.5 × 10⁸ কিলোমিটার। আসলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি জিনিস? সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব 15 কোটি কিলোমিটার, তাই না? 15 কোটিটারে এইভাবে লিখছে আর কি, কঠিন করে লিখছে, তুমি সহজ করে মনে রাখতে পারো 15 কোটি কিলোমিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বললে কি মনে রাখবো? 15 কোটি কিলোমিটার। ওকে, যদি লাইট ইয়ার বলে, লাইট ইয়ার কি দূরত্বের একক নাকি সময়ের একক? অবশ্যই দূরত্বের একক, লাইট ইয়ার। বাট নাম শুনে মনে হতে পারে যে এটা সময়ের একক, বাট আলটিমেটলি দূরত্বের একক। এরা মানে কি 1 বছরে আলো যতটুকু যাচ্ছে। এখন আমরা জানি যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাই না? তাহলে হচ্ছে তোমার 1 বছরে আলো কতটুকু যাবে? সেটা হচ্ছে 9.42 × 10⁻15 মিটার। এত দূরত্ব যাবে সে 1 বছরে। আচ্ছা,
9.42 × 10⁻15 মিটার, এটার কিলোমিটারে নিলে এইভাবে আসবে। মাইলটা এত ইম্পর্টেন্ট না। পারসেকটা কি জিনিস? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা ছিল ওইটা হচ্ছে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে যে চাপে, ওইটাই হচ্ছে তোমার 1 পারসেক। এখন সংজ্ঞা লাগবে না, লাগবে এটা যে 1 পারসেক সমান কি, লাইট ইয়ারকে 3.26 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে 1 পারসেক। তাহলে কি বললাম, লাইট ইয়ার যেটা পড়ছিলাম ওইটারে 3.26 দিয়ে গুণ করবো, আমি পেয়ে যাবো পারসেক। পারসেকের মান কত? 3.083 × 10⁻13 কিলোমিটার। ওকে, এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এটা আসবে যে সব থেকে ছোট একক হচ্ছে অ্যাটোমিটার, এবং এইটা আসবে যে এই তিনটার ভিতরে আমরা দেখলাম পারসেক বড়, পারসেকের থেকে লাইট ইয়ার বড়, সরি পারসেকের থেকে লাইট ইয়ার ছোট, লাইট ইয়ারের সাথে মেগামিটার ছোট, মেগা মানে কি 10⁻6, তাই না? কিলো মেগা, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻, অ্যাংস্ট্রম মানে 10⁻10। তাহলে কি সব থেকে বড় এটা, কারণ 3.26 লাইট ইয়ার, আর লাইট ইয়ার মানে কি পড়ছি 9.42 × 10⁻12 কিলোমিটার, আর মেগামিটার মানে 10⁻6 মিটার, অ্যাংস্ট্রম মানে -10 মিটার। তাহলে সবচেয়ে বড় কি? পারসেক। এটা অনুশীলনীতে আছে এবং এটাই আসবে পরীক্ষায়। ওকে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না, এগুলো একটু দেখে নিবা, রিডিং দিবা। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে 1 টন কত, 1 কিউসেক কত, কিউসেকটা অনুশীলনীতে আছে, এটা একটু দেখে নিব আমরা। 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা একটু বলবো। মাত্রা সব পারি আমরা, সবগুলার মাত্রা আমরা যখন হচ্ছে মেইন অধ্যায় পড়বো তখন পড়ে ফেলবো। মাত্রা সব পারি, সব সহজ মাত্রা। এর ভিতরে তুমি একটু দেখবা হচ্ছে ভরবেগের মাত্রাটা আমরা একটু দেখতে পারি। ভর গুণ বেগ, তাহলে কি ml/t হবে, মানে m হচ্ছে ভর আর l/t হচ্ছে বেগের জন্য, তাই তো? ক্ষমতার মাত্রাটা হচ্ছে কাজের মাত্রাকে আমরা আবার হচ্ছে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে ml²/t³। ওকে, আর যদি বলি যে হচ্ছে কম্পাঙ্কের মাত্রা কি, কম্পাঙ্কের মাত্রা সিম্পলি /t, আর কৌণিক বেগের মাত্রা কি ছিল? /t ছিল, আমরা পড়ছিলাম। ওকে, এরপর আসলে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতার মাত্রা কি? /l। কেন? ডাইঅপ্টার দিয়ে প্রকাশ করা হয়। তো ডাইঅপ্টার মানে আসলে এটা হচ্ছে মিটার দিয়ে ভাগ করতে হয়, তাই না? ডাইঅপ্টার মানে হচ্ছে যে মিটারের উল্টা আর কি, তার মানে কি 1/l, তার l ইনভার্স আর কি। তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং মাত্রা কি? I। সহজ, এগুলা পারবো। মহাকর্ষীয় ধ্রুবকেরটা বের করতে হয়। সান্দ্রতাঙ্কটা খেয়াল রাখবা, নাসিম -2। সান্দ্রতাঙ্কের একক কি? নাসিম -2। আচ্ছা, আর এদিকে হচ্ছে m/l/t। ওকে, পীড়ন, তারপরে হচ্ছে তোমার চাপ, পীড়ন, এই দুইটার চাপ এবং পীড়ন এই দুটার মাত্রা এবং একক সেম, তাই না? আচ্ছা, পয়েন্টিং ভেক্টরের কিন্তু কোনো মাত্রা নাই, এটা খেয়াল রাখো, ঠিক আছে? এগুলো পারলে হবে, বাকিগুলো আমরা মোটামুটি পড়ছি। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তির মাত্রা একক সেম। আচ্ছা, ওকে, আচ্ছা এবার আসো, এখান থেকে আসলে তেমন কিছু নাই, যে কোনো একটা মাত্রা সমীকরণের ইম্পর্টেন্স কি, কোনো একটা সমীকরণ নির্ভুল কিনা এটা সে যাচাই করে। মাত্রা সমীকরণের ইম্পর্টেন্স হচ্ছে সমীকরণের নির্ভুলতা যাচাই করতে ব্যবহার করা হয়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কিছু আবিষ্কার করছে, যেমন পৃথিবীর ব্যাস নির্ণয় করেন ভাস্করাচার্য। π/2 কি আবিষ্কার করছেন? ভাস্করাচার্য। পিথাগোরাস কি বলছিল? পিথাগোরাস হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র দিছিল, তাই না? ত্রিকোণমিতির বেসিক প্রথম আনসার হচ্ছে পিথাগোরাস। সমকোণী ত্রিভুজ উপপাদ্য, যেটা অতিভুজ বাহু উপপাদ্য, এটা কি আনছে? পিথাগোরাস। আর্কিমিডিস হচ্ছে সেই সর্বকালের একজন পুরানো বিজ্ঞানী, যিনি হচ্ছে তোমার কি বলে প্রথম যান্ত্রিক বিষয়গুলো আবিষ্কার করছিল। যেমন তরল পদার্থে নিমজ্জিত বস্তু ঊর্ধ্বমুখী বলের সূত্র, মানে কোনো একটা তরল পদার্থকে যদি তুমি পানিতে নিমজ্জিত করো, সেটা যতটুকু সে হচ্ছে পানি অপসারণ করে ওটা হচ্ছে ওই বস্তুর ওজনের সমান, এরকম একটা বিষয় সে আবিষ্কার করছিল, তাই না? তো ঊর্ধ্বমুখী বলের সূত্র কি আবিষ্কার করছে? আর্কিমিডিস। ধাতুর ভেজাল নির্ণয় করতে সক্ষম হয়েছিল। ওই যে একটা মুকুটের কাহিনী আমরা পড়ছিলাম, যে মুকুটটা আসলে ভেজাল আছে কিনা এটা জাস্টিফাই করছিল আর্কিমিডিস। লিভারের নীতি, উদস্থিতিবিদ্যার সূত্র কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। লিভারের নীতি এবং উদস্থিতিবিদ্যা মানে তরল পদার্থের গতি বিষয়ক বিদ্যার সূত্র আবিষ্কার করেছে আর্কিমিডিস। আর সে কি করছিল? গোলীয় দর্পণের সাহায্যে শত্রু যুদ্ধজাহাজে আগুন ধরাই দিয়েছিল। তাহলে গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন। আচ্ছা, রজার বেকন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে? পরীক্ষামূলক বৈজ্ঞানিক বতে হচ্ছে বেকন। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হচ্ছে রজার বেকন। আচ্ছা, এবার আসো থেলিস কি করছে? সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ইয়ং এর দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে থমাস ইয়ং এর দ্বিচির পরীক্ষা, আলোর ব্যতিচার আবিষ্কার, আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স নামে একটা বই লেখেন। তাহলে ইয়ং এর বইয়ের নাম কি দেখো তো? অপটিক্স। আর আমরা পড়ছি না যে দ্বিচির পরীক্ষা, যে দুটা চিরের মধ্যে দিয়ে ইয়ং এর দ্বিচির পরীক্ষা তো অনেক ফেমাস। আরেকটা জিনিস আছে কি? পদার্থের স্থিতিস্থাপকতা, ইয়ং এর সূত্র পড়ছি না? পদার্থের স্থিতিস্থাপকতা বিষয়ক। আচ্ছা,
গ্যালিলিও হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন। তাহলে আমরা বললাম প্রথম পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করছিল বেকন, আর আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও অনেক কিছু আবিষ্কার করছে, যেমন দোলক ঘড়ি, দোলকের সূত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, তারপরে প্রথম জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছে গ্যালিলিওতে। আচ্ছা, ওই যে 3টা সূত্র আজকেই পড়ছি তো গতিবিদ্যার মধ্যে। আর নিউটন কি করছিল? ওই সূত্রগুলার প্রমাণ করছে। এছাড়া আলোর কণিকা তত্ত্বের প্রবক্তাকে নিউটন, বলবিদ্যার জনককে নিউটন, দেন হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে আবিষ্কার করছে নিউটন, পড়ছিলাম আজকে। আচ্ছা, আর আমরা পড়ছিলাম যে আমাদের এই যে আমাদের যে টমাস ইয়ং এর একটা বই ছিল, নাম কি? ফিজিক্যাল অপটিক্স। এখানে দেখো ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাস, এই বইটা কে লিখছে? নিউটন। এটা খুব একটা ইম্পর্টেন্ট আসে না তেমন। আচ্ছা, লাস্ট আমরা দেখি মাইকেল ফ্যারাডে কি করছে। প্রথম ডায়নামো আবিষ্কার করছে এবং বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করছে। এগুলো একটু দেখে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। বিদ্যুৎ চৌম্বক আবেশের আবিষ্কারককে আমাদের ফ্যারাডে। আচ্ছা, তড়িৎচৌম্বক আবেশ আবিষ্কার করছে হচ্ছে ফ্যারাডে। রাদারফোর্ড হচ্ছে সোলার সিস্টেম মডেল আবিষ্কার করছে। দেন ম্যাক্স প্লাঙ্কের হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে একটা তত্ত্ব আছে, ওটা কি বলি আমরা? কোয়ান্টাম তত্ত্ব বা তেজ কণাবাদ, তাই না? কোয়ান্টাম তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কি? ম্যাক্স প্লাঙ্ক। আইনস্টাইন অনেক কিছু করছে। প্রথম কথা আমরা সবাই জানি যে E=mc² সূত্র আবিষ্কারক কি? আইনস্টাইন। শক্তি ভর শক্তির মধ্যে সম্পর্ক প্রথম নিরূপণ করছে হচ্ছে আইনস্টাইন। 1905 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন। আইনস্টাইনের বিশেষ তত্ত্বের 2টা স্বীকার্য প্রদান করেন। এগুলো আমরা পারি, খুব বেশি কঠিন কিছু না। ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পাইছে। তাহলে আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছে কিসের জন্য? ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য। আবিষ্কার কিন্তু আইনস্টাইন করে নাই, বাট সে হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়ার সূত্রগুলো আবিষ্কার করছে। এই জন্য আবিষ্কার করছে আইনস্টাইন, কিন্তু সে প্রথম পর্যবেক্ষণ করে নাই। সে ফটো তড়িৎ ক্রিয়ার সূত্র আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়ে গেছিল। ব্রাউনিয়ান গতির আবিষ্কারক কে? দেখো তো, আইনস্টাইন। ব্রাউনিয়ান গতি কে প্রথম পর্যবেক্ষণ করেন? রবার্ট ব্রাউন। পোলেন টিউব বা পরাগরেণুতে প্রথম হচ্ছে সে ব্রাউনিয়ান গতি দেখছিল, কিন্তু ব্রাউনিয়ান গতি আবিষ্কার যদি বলে তাহলে বলতে হবে আইনস্টাইন। আচ্ছা, ওকে। লিওনার্দো দা ভিঞ্চি জানি আমরা ছবি আঁকার জন্য বিখ্যাত এবং পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল বানাইছিল। ডেমোক্রিটাস হচ্ছে প্রথম অ্যাটম নামক কথাটা বলছে। আচ্ছা, ভূকেন্দ্রিক তত্ত্বকে উপস্থাপন করেন? টলেমি। তো টল মানুষের বুদ্ধি কম, এভাবে মনে রাখছি। টল মানুষের বুদ্ধি কম, তার মানে সে হচ্ছে ভুলভাল কথা বলছে। কি বলছে? যে ভূকেন্দ্রিক তত্ত্ব মানে পৃথিবীকে কেন্দ্র করে নাকি সূর্য ঘুরে আর কি, এই কথা বলছে হচ্ছে টলেমি। ডক্টর গিলবার্ট কি করছে? চুম্বকত্ব নিয়ে গবেষণা করছে। রবার্ট হুক স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতি সম্পর্ক বের করেন। আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার ভিতরে বস্তুর পীড়ন বিকৃতি সমানুপাতিক। এটাকে হুকের সূত্র পড়ছিলাম না? ওইটাই। কেপলারের গতি বিষয়ক 3টা সূত্র আছে, আমরা 6 অধ্যায় পড়ার সময় দেখবো যে গতি বিষয়ক 3টা সূত্র সে দিছে। কোপার্নিকাস কি করছে? সৌরকেন্দ্রিক তত্ত্ব। তাহলে ভূকেন্দ্রিক তত্ত্বকে টলেমি আর সৌরকেন্দ্রিক তত্ত্বকে কোপার্নিকাস। ওকে, এবার আসো সামনের দিকে যাই। ম্যাক্সওয়েল হচ্ছে দেখাইছে যে আলো একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ। এই কথাটা কে প্রথম আবিষ্কার করছে? ম্যাক্সওয়েল। স্নেল কি করছে? প্রতিসরণের 2য় সূত্র প্রদান করেন কে? স্নেল হচ্ছে আলোর প্রতিসরণের 2য় সূত্র প্রদান করেন। ওকে, রেনো গেলুসাক এরা হচ্ছে চাপীয় সূত্র দিছে, এগুলো আমরা পারবো। এখানে সহজ কথা আছে, রঞ্জেন এক্সরে, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন মানে ট্রেন ইঞ্জিন আবিষ্কার করছে। এগুলো সব লাগবে না। ইউক্লিড জ্যামিতি এবং আলোক বিজ্ঞানের অনেক মূল্যবান তথ্য প্রদান করেন। আর ব্ল্যাক হোল সম্পর্কে কি আবিষ্কার করছে? হুইলার, তাই না? এই যে হ ল দিয়ে আমরা মনে রাখছিলাম ব্ল্যাক হোলের হুইলারের হ ল। ওকে, ঠিক আছে। আল মাসুদি প্রকৃতির বিজ্ঞানের ইতিহাস নিয়ে এনসাইক্লোপিডিয়া লেখেন হচ্ছে আল মাসুদি। শূন্য আবিষ্কার করছে কে? আর্যভট্ট। হাইজেনবার্গ কি করছিল? অনিশ্চয়তা নীতি আবিষ্কার করছিল, তাই না? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি ছিল? যে আমরা যদি একই সাথে আমরা কোনো একটা বস্তুর অবস্থান এবং হচ্ছে ভরবেগ দুইটা একই সাথে আমরা নির্ণয় করতে পারি না। জাবির ইবনে হায়াম রসায়নে গবেষণার জন্য বিখ্যাত, লাগবে না। ত্রুটি কয় ধরনের হতে পারে? যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণজনিত, এলোমেলো ত্রুটি, নিয়মিত ত্রুটি, লঘিষ্ঠ ত্রুটি। 5 ধরনের ত্রুটি দেখা যায়। তো প্রথমে আমরা আসি যান্ত্রিক ত্রুটিতে। যান্ত্রিক ত্রুটি হচ্ছে পরীক্ষাগারে সবচেয়ে বেশি দেখা যায় কোনটা? যান্ত্রিক ত্রুটি, তাই না? যান্ত্রিক ত্রুটি আবার কয় রকমের হয়? যান্ত্রিক ত্রুটি কয় রকমের হবে? 3 রকমের যান্ত্রিক ত্রুটি। কি কি আছে দেখো? একটা আছে শূন্য ত্রুটি, একটা পিছট ত্রুটি, একটা হচ্ছে লেভেল ত্রুটি। শূন্য ত্রুটি মানে যদি তোমার স্কেল অনেকদিন ধরে তুমি ইউজ করো না, স্কেলে শূন্য দাগটা ক্ষয়ে গেছে, তো যখন তুমি হিসাব করবে তখন প্রবলেম হবে না, এটা হচ্ছে শূন্য ত্রুটি। কোথায় দেখা যায়? স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলোতে দেখা যায়। পিছট ত্রুটি মানে যাদের নাট স্ক্রু আছে তাদের ক্ষেত্রে, ওই নাট স্ক্রুর ক্ষেত্রে স্ক্রুটা মানে সবসময় হচ্ছে আমরা যদি একই দিকে ঘুরে আলটিমেটলি স্ক্রুটা একটু ঢিলা হয়ে যায়। তো এরকম স্ক্রু নাট বিশিষ্ট যন্ত্রে পিছট ত্রুটি বা ব্যাকলাশ ত্রুটি বলে, আর একটা নাম কি? ব্যাকলাশ ত্রুটি, দেখা যায় স্ফেরোমিটারে। লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখা ত্রুটি মানে যন্ত্রকে যদি তুমি লেভেল করে না নাও, ঠিক মতন একই লেভেলে না রাখো, তাহলে হচ্ছে তোমার লেভেল ত্রুটি হইতে পারে, ঠিক আছে?
আচ্ছা, লেভেল ত্রুটি দেখা যায় হচ্ছে নিক্তি, বিক্ষেপণ, চৌম্বকমান যন্ত্র, ট্যানজেন্ট, গ্যালভানোমিটার। ধরো যে তুমি দাড়িপাল্লার সাথে দুটা জিনিস মাপতেছো, একটা পাশে লেভেল আর একটা পাশে সমান হয় নাই, তাহলে তো তোমার ত্রুটি হয়ে যাবে, যান্ত্রিক ত্রুটি। ওইটারই আমরা বলি লেভেল ত্রুটি, সহজ কথা। উদস্থিতি নিক্তিতে পরিমাপের ক্ষেত্রে লেভেল ত্রুটি দেখা যায়। ওকে, পর্যবেক্ষণজনিত ত্রুটি কি কি আছে? একটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি মানে হচ্ছে যে তুমি যখন পর্যবেক্ষণের সময় তুমি পার্ট নিতে ভুল করছো, তাহলে ওটা তোমার পার্সোনাল ভুল, ওটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, যে কোনো যন্ত্রে হবে এবং একেবারে দূর করতে পারবে না তুমি। প্রান্ত দাগ ত্রুটি মানে যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রান্তের দাগ ক্ষয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রান্ত দাগ ত্রুটি মিটার স্কেলে দেখা যাবে। ওকে, লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি মানে আমরা যখন হচ্ছে কোনো একটা কিছু দেখবো বা কোনো কিছু যখন আমরা মেজার করব, তখন অবশ্যই আমাদের চোখের সাথে লম্বভাবে রেখে সেই জিনিসটা দেখতে হয়। যদি তুমি চোখের সাথে লম্বভাবে না দেখো, তাহলে পাঠের সামান্য একটু এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য লোয়ার মিনিস্কাস নিতে হয় পরিমাপের ক্ষেত্রে। তো এটাই বলতেছে যে দৃষ্টির পরিবর্তনের সাথে সাথে লক্ষ্যবস্তুর আপাত অবস্থানে পরিবর্তন হলে পাঠের যে ত্রুটি হয় ওটা লম্বন ত্রুটি। অবশ্যই চোখের সাথে চোখের অবস্থান যন্ত্রের সাথে সমকোণে থাকতে হবে, তাইলে লম্বন ত্রুটি দূর করা যাবে। কোথায় হয় লম্বন ত্রুটি? মিটার স্কেলে। সূচক ত্রুটি কোথায় হয়? আলোক বেঞ্চে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূচক ত্রুটি দেখা যায় কোথায়? আলোক বেঞ্চে, ঠিক আছে? এবার আসো, পরিবেশগত ত্রুটি আছে আর এলোমেলো ত্রুটি আছে কি, যে আমরা একই পার্ট অনেকবার নিছি, অধিক সংখ্যক পার্ট আমরা গ্রহণ করছি, গ্রহণ করে মানে হচ্ছে যে আমরা যখন দেখতেছি যে মানে ধরো একই পরিমাপ আমরা 3-4 বার করছি বা 3-4 জন করছি, ভিন্ন ভিন্ন একটুখানি চেঞ্জ আসবে। এবার তাহলে আমরা ওই ত্রুটিটা কিভাবে দূর করবো? সেটা হচ্ছে ওইগুলার যদি তুমি গড় করো, গড় করলে একটা পারফেক্ট মোটামুটি মান পাবো। ওইটাই হচ্ছে ওর মানে এলোমেলো ত্রুটি দূর করার প্রসিডিওর আর কি, ঠিক আছে? পুনরাবৃত্তিক ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি মানে যদি তুমি কাজের ক্ষেত্রে তোমার কাজের স্টেপে ভুল থাকে, তাহলে তো বারবার ভুল হবে, এটা হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটির ভিতরে লিখছে কি? মিটার গেজের প্রান্তিক ত্রুটি, পটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি আর স্ক্রু গেজের শূন্য ত্রুটি। দুটা প্রান্তিক আর একটা হচ্ছে শূন্য ত্রুটি পুনরাবৃত্তিক ত্রুটির ভিতরে আছে। এটা এই এক্সাম্পলগুলো কিন্তু পারা লাগবে। এক্সাম্পলগুলো আসলে একটু ঝামেলাযুক্ত, কিন্তু এক্সাম্পলগুলো আসলে পারা লাগবে তোমার। লঘিষ্ঠ গণন ত্রুটি। লঘিষ্ঠ গণন ত্রুটি কি কি আছে? যে কোনো একটা যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে পরিমাপ নেওয়া সম্ভব ওইটারে আমরা বলেছি লঘিষ্ঠ গণন। যেমন মিটার স্কেল দিয়ে আমরা কতটুকু মাপতে পারি? মিটার স্কেলে মিটারে দাগাঙ্কিত থাকে এবং প্রত্যেকটা মিটারের মধ্যে 10টা সেন্টিমিটার থাকে। তাহলে আমরা মিটার স্কেল দিয়ে লোয়েস্ট কতটুকু মাপতে পারবো? 0.1 সেন্টিমিটার মাপতে পারবো, এর বেশি মানে সূক্ষ্ম আমরা মাপ করতে পারবো না। তাহলে ওইটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে 001, স্ক্রু গজের ক্ষেত্রেও তাই। ওকে, ঠিক আছে। এছাড়া আর এখান থেকে তেমন কিছু লাগবে না, এগুলো সহজ আছে। এটা দেখো, শতকরা ত্রুটি এর পরম ত্রুটি। পরম ত্রুটি মানে তুমি যেটা মাপছো প্রকৃত তোমার পরিমাপ্য মান যেটা, ওইটা কিন্তু সবসময় সঠিক না, তাই না? প্রকৃত মানের সাথেও ডিফারেন্স হবে। এখন তুমি যখনই প্রকৃত মানের সাথে মানে প্রকৃত মানের থেকে বাদ দিবা পরিমাপ্য মান, বা পরিমাপ্য মান থেকে প্রকৃত মান বাদ দিবা, তখন তুমি যেটা পাচ্ছ ওটা হচ্ছে পরম ত্রুটি, মানে ওটা তোমার ভুল, তাই তো? এবার ওই পরম ত্রুটিটাকে এই যে পরম ত্রুটি সমান কি বললাম? প্রকৃত মান মাইনাস হচ্ছে পরিমাপ্য মান সমান হচ্ছে পরম ত্রুটি। এখন এই পরম ত্রুটি যেটা ছিল, এই যে পরম ত্রুটি যেটা ছিল, ওই পরম ত্রুটিকে যদি তুমি আবার, এটা পরম ত্রুটি ছিল, পরম ত্রুটিকে যদি তুমি আবার প্রকৃত মান দিয়ে ভাগ করো, তাহলে কি পাচ্ছ? আপেক্ষিক ত্রুটি পাচ্ছ। কি বললাম আবার বলি? প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান মানে পরম ত্রুটি। পরম ত্রুটিকে তুমি আবার কি করতেছো? প্রকৃত মান দিয়ে ভাগ করতেছো, তাহলে কি পাচ্ছ? আপেক্ষিক ত্রুটি পাচ্ছ। মানে তোমার প্রকৃত মানের অপেক্ষা বা প্রকৃত মানের তুলনায় কতটুকু ত্রুটি হয়েছে, ওটা যদি 100% দিয়ে গুণ করো, কি পাবা? শতকরা ত্রুটি, ঠিক আছে? ওকে, বক্রতার ব্যাসার্ধর একটা সূত্র আছে, এই সূত্রটা সুন্দর মতন মুখস্থ করতে হবে, অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। ওকে, আচ্ছা, আচ্ছা শেষ, তাহলে আমাদের চ্যাপ্টার ক্লোজ। তাহলে আজকে ক্লাস আমাদের এত পর্যন্তই। কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে জানাইতে পারো, পার্সোনালি ইনবক্সে জানাতে পারো, আমি আশা করি তোমাদেরকে বুঝাই দেবো। আসলে 3টা চ্যাপ্টার, তো 3টা চ্যাপ্টার দ্রুত টানতে হয়েছে, অনেক কিছু ভালো মতন দেখাইতে পারি নাই, বা আমার হচ্ছে প্রথম অনলাইন ক্লাস, সেই হিসাবেও হচ্ছে আমি চেষ্টা করছি আর কি বোঝানোর জন্য। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।